সবাইকে স্বাগতম আজকের আলোচনায়। আজকে আমরা হুট করেই সিদ্ধান্তটা নিয়েছি আরো একটি আলোচনা আয়োজনের জন্য, মানে ধর্ষণ বিরোধী মাঠের আন্দোলন ৩ আমরা নাম দিয়েছি পর্বটির। আমরা জানি যে দেশ জুড়ে ধর্ষণ বিরোধী লাগাতার একটা আন্দোলন কর্মসূচি চলছে। তারই অংশ হিসেবে গতকাল ছিল নোয়াখালী পর্যন্ত লং মার্চ, এবং সেই লং মার্চে আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে। যেসব ছবি এবং ভিডিও আমরা এই পর্যন্ত হাতে পেয়েছি তাতে দেখতে পেয়েছি যে পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় ক্ষমতাসীন দলের সমর্থক, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা এই হামলায় অংশ নিয়েছে। প্রচুর সংখ্যক আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। সেই লং মার্চে অংশ নেওয়া কয়েকজনের মুখ থেকে আজকে শুনবো সেই অভিজ্ঞতার কথা। তারা গিয়েছিল সেখানে। পাশাপাশি তারা কি ভাবছে এই আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সেটাও আমরা শুনবো। আজ আমার সাথে থাকছেন ইডেন কলেজের আন্দোলন সংগঠক সাইমা আফরোজ, তারপর থাকছে আন্দোলন সংগঠক সুস্মিতা মরিয়ম এবং নারায়ণগঞ্জের আন্দোলন সংগঠক ফারহানা মোনা। এই মুহূর্তে আমরা সাইমাকে ডেকে নিচ্ছি। সাইমা, তোমাকে স্বাগতম উইমেন চ্যাপ্টারের আলোচনায়। ধন্যবাদ। তোমার সাউন্ডটা আরেকটু যদি বাড়াও, ভলিউমটা বাড়াও তাহলে ভালো হয়। সাইমা, গতকালকে তুমি, অন্যেরা অংশ নেবে আস্তে আস্তে। সাইমার মুখ থেকে প্রথমেই শুনে নিচ্ছি একটু যে গতকালকে তুমি লং মার্চে গিয়েছিলে। গতকাল পরশু রাতে গিয়েছিলে? গতকালকে ছিল, গত পরশু দিন আমরা সকালবেলা রওনা হয়েছি। দুঃখিত, আমার গলা ভেঙে গিয়েছে, আমার কথা হয়তো পরিষ্কার আসবে না, সবাইকে একটু ধৈর্য ধরে শোনার আহ্বান রাখছি। আমরা 16 তারিখে সকালবেলা শাহবাগ থেকে রওনা দিয়েছিলাম, গতকালকে রাতে ফিরেছে আমাদের লং মার্চটা। আচ্ছা, তুমি একটু যদি তোমার অভিজ্ঞতার কথা বলো। এই যে তোমরা মানে শাহবাগ থেকে কর্মসূচি ডেকেছো, তারপর তোমরা লং মার্চে গিয়েছো, এবং লং মার্চে যাওয়ার আগের মুহূর্ত, তারপর ওখানে পৌঁছানো, তারপর তোমাদের উপর যে হামলাটা হলো, আমি একটু সংক্ষেপে শুনতে চাচ্ছি। পরবর্তীতে সবাই আসার পর আমরা মূল আলোচনায় করব। আমরা তো গত কয়েকদিন ধরে, প্রায় 2 সপ্তাহের মতো আমরা শাহবাগে এই আন্দোলনটা করছি। আপনারা জানেন যে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে যে অবস্থান আজকে আমাদের দেশের, তার বিরুদ্ধে, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা লড়াই করছি। আমরা সাংস্কৃতিক সমাবেশ করেছি, আমরা নারী সমাবেশ করেছি, আমরা শুক্রবারে মহাসমাবেশ করেছি, আপনারা দেখেছেন। আমরা লাগাতার অবস্থান করেছি শাহবাগে। তারপর সেখান থেকে আমাদের ঘোষণা আসে যে 15 তারিখের মধ্যে যদি আমাদের 9 দফা, সেই 9 দফা দাবি মেনে নেওয়া না হয়, আমরা লং মার্চের মতো কর্মসূচিতে যাব। এবং আপনারা জানেন যে 16-17 তারিখ আমাদের 2 দিন ব্যাপী যে লং মার্চ, সেই লং মার্চ আমরা 16 তারিখে শাহবাগ থেকে শুরু করি। আমাদের সবাই, আমরা যখন শাহবাগ থেকে লং মার্চটা শুরু করি, আমাদের প্রথম সমাবেশটা হয় নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জে আমরা সমাবেশটা করে আমাদের লং মার্চ আমরা শাহবাগ থেকে গুলিস্তান পর্যন্ত যাই। সেখানে আমরা যাওয়ার পথে জনগণের অনেক সাড়া পাই যে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশে আসলে প্রথম একটা লং মার্চ। এটা যেমন একদিকে দিক, এটা যেমন একটা আশার দিক, পাশাপাশি আমরা বলতে চাই এটা আমার দেশের জন্য লজ্জারও দিক যে যে দেশে ধর্ষণের বিচারের জন্য লং মার্চ করতে হয়, জনগণকে আন্দোলন করতে হয়, সেই দেশের শাসক গোষ্ঠীর যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা বুঝতে পারি যে তারা ধর্ষণের পক্ষে না বিপক্ষে। তো আমরা নারায়ণগঞ্জে সমাবেশটা শেষ করেই আমরা গাড়িতে করে, আপনারা জানেন যে আমাদের কুমিল্লাতে ওই দিন 16 তারিখে সমাবেশটা হওয়ার কথা। কুমিল্লা, দাগনভূঞা, একলাসপুর যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে আমাদের সমাবেশ হওয়ার কথা ছিল, ফেনীতে আমাদের সমাবেশ হওয়ার কথা ছিল। আমরা কুমিল্লাতে 16 তারিখ রাতে সমাবেশ করি, সন্ধ্যায় সমাবেশ করি, এবং সেখানেও আমরা জনগণের অনেক উৎসাহ পেয়েছি। সেখান থেকে আমরা রাতে যখন ফেনীতে যাই, সেই ফেনীতে আমরা রাত্রি যাপন করে লং মার্চের টিমটা যখন আমরা শহীদ মিনারে, ফেনী শহীদ মিনারে লং মার্চের আমাদের সমাবেশটা শুরু হয়, আপনারা পত্রপত্রিকার মধ্য দিয়ে দেখেছেন যে সেই সমাবেশ স্থলেই প্রথমত আমাদের যে লং মার্চকারী তাদের উপর কিন্তু
না কথা বলা, ডিস্টার্ব করা, এটা কিন্তু পুলিশের দিক থেকে, যুবলীগের দিক থেকে, স্থানীয় আওয়ামী লীগের দিক থেকে এটা ছিল। তো সেখানে আমরা আমাদের সমাবেশটা চেষ্টা করেছি করার, জনগণকে সাথে নিয়ে। সেই সমাবেশ শেষ করে আমরা পুরো ফেনী শহরে মিছিল করে আমরা যখন গাড়িতে উঠবো, আমাদের পরবর্তী অবস্থানটা ছিল দাগনভূঞাতে। সেখানে আমাদের পথসভা করার কথা ছিল। আপনারা জানেন যে ফেনীর মিছিলটা শেষ হওয়ার পর আমাদের যে লং মার্চের মিছিল, সেখানে অতর্কিতভাবেই পুলিশের সহযোগিতায় যুবলীগ কর্মীরা, আপনারা দেখেছেন যে বাস, সেখানে আশেপাশ থেকে তারা পাইপ, বাস এগুলো নিয়ে এবং ইট, আমাদের যে লং মার্চের বাস ছিল সেই বাসে হচ্ছে তারা আক্রমণ করে। আমাদের তখন গাড়িতেই ওঠার কথা ছিল, তো পিছন থেকে অতর্কিতভাবে তাদের এই হামলা হয়। আমাদের অনেক নেতা কর্মী তারা আহত হয়েছে এই হামলায়। আপনারা জানেন যে এটা একদম পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় এই কাজটা হয়েছে ওখানে। তো আমাদের অনেক সহকর্মী ওখানে আহত হয়েছেন। তারপরে ওখান থেকে আমরা গাড়ি নিয়ে যখন দাগনভূঞাতে আমাদের পথসভা করার কথা ছিল, সেখানে আপনারা জানেন যে যুবলীগের পাহারা ছিল, তারা এখানে ধর্ষণ বিরোধী সমাবেশ করতে দিবে না। আমরা বলতে চাই একটা মাফিয়া এই দাগন কুমিল্লা শহর, একটা মাফিয়া চলছে বেগমগঞ্জে। দেলোয়াররা যখন এরকম মাথাচাড়া দিয়ে ওঠে, তখন আমাদের কারো বুঝতে বাকি থাকে না যে এখানে একটা মাফিয়া চক্র চলে, এবং সেই চক্রটাই কিন্তু সেখানে আমাদেরকে নামতে দেয়নি, পথসভা করতে দেয়নি, এবং পুলিশও আমাদেরকে কিন্তু দাগনভূঞাতে নামতে দেয়নি। ওখানে যুবলীগের এরা ছিল অস্ত্র শস্ত্র নিয়ে। তো 25শে মার্চ আমরা দেখেছি নিরস্ত্র বাঙালির উপরে যেভাবে আক্রমণ হয়েছে। আমাদের যে লং মার্চকারীরা, আমরা একটা দাবি নিয়ে গিয়েছিলাম লং মার্চ করতে, সেখানেও আমাদের উপর তাদের এই অস্ত্র শস্ত্র নিয়ে তারা কিন্তু আমাদের উপর হামলাটা করেছে। আমরা বলছি যে দাগনভূঞাতে আমরা নামতে পারিনি, বেগমগঞ্জেও আমাদেরকে নামতে দেওয়া হয়নি। তারপরে আমাদের বাসটা আমরা নোয়াখালীতে আমাদের সমাবেশটা আমরা করেছি। নোয়াখালীতে আমরা যখন সমাবেশ করি, আমরা আশেপাশে একটু খোঁজ দেখার চেষ্টা করছিলাম। তো সেখানে আমরা যেটা দেখছিলাম, পুলিশ পাহারার নামে সেখানে সাধারণ জনগণকে সমাবেশে আসতে দিচ্ছিল না। তারা শুধুমাত্র টি শার্ট পরা যারা লং মার্চকারী, মানে প্রত্যেককে ধরে ধরে তারা জিজ্ঞেস করছিল যে আপনারা লং মার্চের কিনা, অথবা আপনারা এখানকার স্থানীয় কিনা। আমরা যখন লং মার্চ থেকে বেরিয়ে আমাদের বাসে একটা প্রয়োজনের কাজে যাই, সেখানে কিন্তু যারা জনগণ আশেপাশে ওই পাশটাতে দাঁড়িয়ে ছিল, মানে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এই সমাবেশে সংহতি জানাতে তাদের আসতে দেওয়া হচ্ছিল না। আমরা ওনারা বলছিল যে লং মার্চে আপনাদের এই সমাবেশে তো আমরা থাকতে চাই, কিন্তু পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমরা যখন পুলিশের সাথে কথা বলি, তখন তারা বলেন যে লং মার্চের নিরাপত্তার সাথে তারা এখানে ঢুকতে দিচ্ছে না। আমাদের প্রশ্ন হচ্ছে, লং মার্চের নিরাপত্তা যদি পুলিশ বাহিনী দিয়েই থাকে, যা সাধারণ জনগণকে ঢুকতে দিচ্ছে না, তাহলে ফেনীতে কি করে যুবলীগ লাঠি সোটা নিয়ে আমাদের উপর হামলা করতে পারে? তখন তাদের নিরাপত্তাটা আসলে কোথায় ছিল? তারা কি আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, নাকি এই আন্দোলন যে সমস্ত জনগণের মনে ছড়িয়ে গেছে, এই যে স্ফুলিঙ্গের মতো যে বারুদ হয়ে আছে মানুষের মনের মধ্যে, এই স্ফুলিঙ্গটাকে তারা এই বারুদের স্তূপে পড়তে দিচ্ছে না, কারণ জানে এটার মধ্য দিয়ে তাদের আসলে এখানে টিকে থাকা অসম্ভব। ফলে তারাও একভাবে সহযোগিতাই করছে ধর্ষণকারীদের, এবং এটা খুবই লজ্জাজনক আমাদের জন্য, আমরা যারা আন্দোলন করছি। আচ্ছা শোনো সাইমা, সেটা হচ্ছে তোমরা যখন নোয়াখালীতে গেলে, তোমাদের মূল সমাবেশটা নোয়াখালীতে, তোমরা কেমন রেসপন্স পেয়েছো সাধারণ মানুষের কাছ থেকে? আমরা যখন এলাকাগুলোতে গিয়েছি, বা নোয়াখালীতে, কুমিল্লাতে আমরা যখন ঢুকেছি, প্রত্যেকটা জায়গায় আমাদের অগ্রবর্তী যে টিম ছিল বা কর্মীরা ছিল, তারা কিন্তু নোয়াখালীতে যোগাযোগ করেছে যে এখানে একটা ধর্ষণ বিরোধী মহাসমাবেশ হবে, সেখানে জনগণকে আসার আহ্বান তারা জানিয়েছে। পাবলিকের দিক থেকে প্রচন্ড রেসপন্স ছিল আমাদের দিকে। তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে এই লং মার্চকে, এবং তারা চেয়েছে এই লং মার্চের সমাবেশে আসতে। আপনাকে আমি যেটা বলছিলাম যে লং মার্চের সমাবেশে কিন্তু সাধারণ জনগণকে আসতে দেওয়া হয়নি, প্রত্যেকটা পয়েন্টে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিয়েছে। ফলে আমরা মনে করি পুলিশ যদি এই বাধা না দিত, তাহলে সেদিন হয়তো নোয়াখালীর সমস্ত মানুষ এই আন্দোলনে এসে যুক্ত হতো, এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাও তাদের বক্তব্য, তাদের প্রত্যয় ব্যক্ত করতে পারতো, তারাও আন্দোলনে যুক্ত হতে পারতো। ধন্যবাদ সাইমা। আমাদের সাথে যোগ দিয়েছে মুনা, ওর লোডশেডিং চলছে,
তো মোনার কাছ থেকে জানতে চাইবো, মোনার কাছ থেকে আমি মূলত সাইমা তোমার মাইক্রোফোনটা একটু মোনা গতকাল পরশু রাত্রেই মানে আমাদের সাথে যোগ দিয়েছিল আলোচনায়। তারপর গতকাল সে বারবার ছবিগুলো পাঠাচ্ছিল ওখানে কখন কি হচ্ছে। মোনার মুখ থেকে শুনতে চাচ্ছি, তোমাকে আমরা যেতে দেখেছি, তুমি ওখান থেকে অংশ নিয়েছো আমাদের সাথে। তারপর এই যে ঘটনাগুলো ঘটলো এগুলোকে তুমি কিভাবে দেখছো? মোনা, তুমি আনমিউট করে নাও। মোনা, তুমি আনমিউট করে নাও। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ মোনা? তোমার মাইক্রোফোনটা একটু আচ্ছা, ওর মনে হয় নেটে একটু প্রবলেম হচ্ছে। আমরা ততক্ষণে একটু আমরা যেটা বলছিলাম যে একটু দেখে আসি, একটু নিউজ দেখতে চাচ্ছিলাম, দেখি কি দাঁড়ায়। শাহবাগ থেকে শুরু হয় ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ শিরোনামে দুদিনের লং মার্চ। আয়োজকরা জানান, দেশ জুড়ে ধর্ষণের মতো বর্বর ঘটনা ঘটছে। ক্ষমতাসীন দলের লোকেরা জড়িত বলে বারবার ছাড় পেয়ে যায় ধর্ষকরা। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে রাজনৈতিক অঙ্গীকার জরুরি বলে সাউন্ড শোনা যাচ্ছে না। দিদি, কথা শোনা যাচ্ছে না। আমি আনমিউট করতে ভুলে গেছি। আমাদের সাথে ঋদ্ধ অনিন্দকে আমন্ত্রণ জানিয়েছি। ঋদ্ধ অনিন্দ, তোমাকে স্বাগত আজকের আলোচনায়। আমরা হুট করে আসলে সিদ্ধান্ত নিয়েছি, গতকালকেই আমরা চাইছিলাম রাতের বেলা করতে, যেহেতু লং মার্চের মানে এই হামলাটার পরিপ্রেক্ষিতে, কিন্তু তখন সবাই পথে ছিল, যে কারণে আমরা আসলে করতে পারিনি। তো আজকে এই আলোচনাটা আসলে ছিল একেবারেই তরুণ প্রজন্ম, যারা তোমরা মাঠে আন্দোলন করছো এবং যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছ। এই যে লং মার্চে কালকে যে হামলাটা হলো, এটাকে তুমি কিভাবে দেখছো, এটাই আমরা জানতে চাচ্ছি। তোমার সাউন্ডটা একটু বাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি খুবই অসুস্থ, কারণ কালকের যে হামলা, আমি খুব একটা আহত হইনি, তবে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আজকে সকাল থেকে আমার বেশ জ্বর, এবং সেই জন্য আমি আসলে অনেকটাই শয্যাশায়ী আর কি। আর আমি এখনো নোয়াখালীতে অবস্থান করছি, একটি গ্রামে, আমার এক আত্মীয়ের বাড়িতে, যার কারণে এখানকার যে ইন্টারনেট সংযোগ সেটি একটু দুর্বল হতে পারে, সেই জন্য আমি আগেই দুঃখ প্রকাশ করছি। আপনি যেটা জিজ্ঞেস করলেন আর কি, কালকের হামলা নিয়ে আসলে বলতে গেলে আমরা এখনো পর্যন্ত একটা ঘোরের মধ্যে বসবাস করছি আর কি। কারণ আমরা মোটেই বিস্মিত না, প্রথমত কারণ হচ্ছে যে আমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি ছিল যে এখানে একটি হামলা, একটি আক্রমণের শিকার আমরা হতে পারি। কারণ প্রথম যখন আমাদের এই লং মার্চটি শুরু হয় শাহবাগ থেকে, সেখানে শাহবাগ থেকে শুরু করে আমরা নারায়ণগঞ্জ যাই, এবং নারায়ণগঞ্জে আমাদের যে প্রথম বড় সমাবেশটি সেটি
অনুষ্ঠিত হয়, এবং নারায়ণগঞ্জেই আমরা হচ্ছে যে বলি যে আমাদের যারা বক্তা ছিলেন তারা কিন্তু এক ধরনের হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেন যে এখানে যদি কোনো ধরনের আক্রমণ হয় তাহলে আমাদের যে সর্বোচ্চ শক্তি, সেই শক্তি দিয়ে আমরা এটাকে প্রতিহত করব, এবং সেটাই আমরা করার চেষ্টা করেছি গোটা সময়টাই। কালকে হামলার আমি কি আসলে কোনো অ্যানালাইটিক্যাল আলাপে যাব, নাকি আসলে হ্যাঁ, একটু বিবরণটা একটু আপনারা না, শুনতে চান? বিবরণ তো ধরো সাইমাও কিছুটা বলেছে, প্লাস আমরা জি দেখেছি। হ্যাঁ, তোমরা জি যে সমস্ত ভিডিও পোস্ট করেছো, তারপর আমরা নিউজে দেখেছি। অ্যানালিটিক্যাল জি জায়গাটা একটু জানতে চাইছি যে ধরো এরকম হুম, একটা আশঙ্কা ছিল, মানে আমরা হুম, জানতাম যে, কারণ আমাদের দেশে কত বছরগুলোতে যতগুলো আন্দোলনে আমরা করেছি, ইভেন শাহবাগে আমরা 5 জন গিয়ে দাঁড়ালেও আমাদের উপর হামলা হয়, মানে এটাই তো জি দেখেছি, তাই না? তো এরকম জি একটা জি বড় একটা দল যাচ্ছে এক জায়গায়, সেখানে হামলা হবে না, এটা তো হয় না, মানে স্বাভাবিক না এই সরকারের জন্য। তো আমি সেই জি। জায়গাতেই ভাবতে চাচ্ছি যে, মানে তোমার মুখ থেকে আমি বিশ্লেষণটুকু জানতে চাই। না, ওইটাই আমি যেটা বললাম আর কি, আমাদের পূর্ণাঙ্গ যে এটার যে মানসিক প্রস্তুতি, আসলে এটার যে মানে পাল্টা আঘাত করার বা প্রতিহত করার যে শক্তি, সেটি হয়তো আমাদের আসলে পর্যাপ্ত ছিল না। কিন্তু এটার যে মানসিক প্রস্তুতি আমরা আসলে, আমি শিওর যে প্রত্যেকটি মানুষ এখানে যে মানসিক প্রস্তুতি সেটি তাদের ভেতর শুরু থেকে ছিল আর কি, এবং আমরা এটা জেনেই লং মার্চে গেছি। এখন কথা হচ্ছে যে এই আশঙ্কা নিয়ে কেন হচ্ছে যে মানে আমরা যতজনই ছিলাম আর কি, মানে 1000 খানেক বা তার কিছু কম, এখন যতজনই থাকি, এটা আমরা কেন হচ্ছে যে এই আশঙ্কা নিয়ে গেলাম, কারণ আমরা আসলে মনে করি যে মানে ক্ষমতার যে নগ্ন প্রদর্শনটা শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে, সেইটার যে মানে সেটা যে চলমান এক ধরনের মানে অন্তহীন এক ধরনের সেটার যে বহিঃপ্রকাশ, সরকার দলীয় যে ছাত্র সংগঠন এবং অন্যান্য অঙ্গ সংগঠন সহ, আমি স্পেসিফিক্যালি যদি বলি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং আরো বহু বহু লীগ আর কি, এদের যে ক্ষমতার যে নগ্ন প্রদর্শন, সেটাকে আমরা মনে করি যে এক ধরনের আহ সাংস্কৃতিক আন্দোলন বলেন, বা এক ধরনের হচ্ছে যে মানে শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের আন্দোলন নয়। আপনারা দেখেছেন যে এই লং মার্চে কিন্তু আমরা আসলে প্রচুর সাধারণ মানুষ অংশ হুম নিয়েছে। হুম। আমরা একটা রেজিস্ট্রেশনের অপশন খোলা রেখেছিলাম, এবং সেখানে হচ্ছে যে প্রচুর সাধারণ ছাত্রছাত্রী বলেন, সাধারণ একেবারেই ধরেন রাজনীতির সঙ্গে সংযুক্ত নয় এরকম কিন্তু অনেক ছেলে মেয়ে, অনেক মানে পেশাজীবী কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং এই জায়গাটাই আমাদের আসলে এক ধরনের একটা, আমাদের বিরুদ্ধে তো একটা অভিযোগও আছে, আপনি নিজেও একজন অ্যাক্টিভিস্ট, আপনি তো জানেনই আর কি, এই অভিযোগের এই আক্রমণের শিকার আপনিও হয়েছেন, যে আমরা হচ্ছে যে সো কল্ড হচ্ছে মানে শাহবাগের বাইরে থেকে কোনোদিন বেরোতে পারি না, প্রেস ক্লাবের বাইরে কোনোদিন বেরোতে পারি না। হুম হুম। অর্থাৎ এইটা যে একটা আলাপ, এবং এটা যে একটা ভুল আলাপ যে আমাদের আসলে মানে শাহবাগের বাইরে কোনো কিছু নাই, এটা যে একটা ভুল আলাপ, আমরা মনে করি যে এটা মানে শতভাগ এই লং মার্চে প্রমাণিত হয়েছে। সাধারণ মানুষের যে অংশগ্রহণ, এবং প্রত্যেকটি জেলায় যেখানে যেখানে আমরা গিয়েছি, আহ আপু আছেন এখানে, আপু নিশ্চয়ই বলবেন আর কি, আমরা প্রতিটি জেলায় যে অপার সমর্থন মানুষের কাছ থেকে আমরা পেয়েছি, এবং আমরা যেখানে ফেনীতে রাত্রি যাপন করি, সেখানকার যে সাধারণ মানুষ, সেখানকার দোকানদার, রিক্সাওয়ালা এবং প্রতিটি সমাবেশে যে সাধারণ মানুষের অংশগ্রহণ, সেটি আমাদের আসলে প্রবলভাবে মানে আমাদের আশান্বিত করেছে। এবং আমরা অবশ্যই আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমরা দমে যাইনি, আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এবং আমরা নিশ্চিত যে আমরা যে 9 দফা দাবি তুলেছি সেই দাবি নিয়ে আমরা অবশ্যই মাঠে থাকবো, এবং এই লং মার্চেই এই আন্দোলনের শেষ না, সামনে আরো আছে, এবং আমি আশা করি যে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটা জারি থাকবে। তুমি তো এখনো ওইখানেই অবস্থান করছো, তোমাদের মানে এই যে লং মার্চে মানে হামলার পরবর্তীতে ওখানকার সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা কি ছিল? আচ্ছা, আমি যদি এটা একটু ছোট্ট করে বলি, আমি আসলে একটা হুম গ্রামে, এখানে আসলে ভাবে কারোর সাথে ইন্টারাক্ট করার সুযোগ হয়নি, কিন্তু আমি যখন এখানে আসছিলাম তখন আমরা কয়েকজন আর কি, মানে আমরা খুবই অল্প কয়েকজন এখানে থেকে গিয়েছি, কারো হয়তো গ্রামের বাড়ি বা কারো হয়তো আত্মীয়ের বাড়ি, তারা হয়তো একবার ঘুরে যাওয়ার চেষ্টা করেছেন আর কি। আমিও একইভাবে, এখানে আমার একজন আত্মীয়ের বাড়ি, আমি ভেবেছি যে একটা রাত থেকে যাই, তো সেই জন্য আমি আসলে এসেছি। যাই হোক, মানে আমরা কয়েকজন যারা আসলে থেকে গিয়েছে, আমরা একসঙ্গেই থেকে গেলাম, এবং একসঙ্গে হচ্ছে যে আমরা যখন বের হই ওখান থেকে, এখানে আসার সময় আমরা 4 জন ছিলাম একসঙ্গে, এবং কিছু দূর পথ হচ্ছে যে বাকি 3 জন আমার সঙ্গে একসাথে আসেন। তো তখন যেটা হয়, আমরা রাস্তায় একটা জায়গায় চা পানের জন্য থামি, একটা দোকানে, এবং সেখানে কিছু সাধারণ মানুষজন বসেছিলেন। আমাদের হচ্ছে তখন মানে আমরা পোশাক পরিবর্তন করে ফেলছি তখন, অলরেডি আমাদের তখন গায়ে লং মার্চের পোশাক বলেন বা মানে কোনোভাবে আমাদের দেখে আসলে বোঝার উপায় নাই যে আমরা এই লং মার্চে আসছি বা কিছু, আমরা একেবারেই সাধারণ ভাবে বাড়ি আচ্ছা। ফিরছিলাম, এরকম একটা
অবস্থা। এবং তখন হচ্ছে যে এখানে আমরা শুনলাম যে ওই চায়ের দোকানে কিন্তু একটা হিউজ আলাপ আর কি, মানে এইটা ওই দিনের আর কি একদম টপ ইস্যু। এবং তখন যেটা হয় আর কি, মানে আমরা সবসময় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে সাধারণ মানুষের বক্তব্যটাকে শোনা, এবং সেখানে হচ্ছে যে আগেই যে আমরা যে লং মার্চের মানে অংশগ্রহণকারী এই পরিচয়টা আগেই না দিয়ে আমরা একেবারেই ভাই কি হয়েছে বলেন তো, হুম হুম মানে হুম কি দেখলেন কি বুঝলেন, এইটা আমরা তো সবাই করে থাকি আর কি। ওই জায়গা থেকে আমি যখন জিজ্ঞেস করলাম, এবং তখন আমি দেখলাম যে এটার যে অপার সমর্থন মানুষের মধ্যে, নিঃসন্দেহে কিছু ট্যাবু তো আছেই ধর্ষণ নিয়ে, নিপীড়ন নিয়ে আছেই। স্পেশালি আপনি হচ্ছে যে যত ধরেন ইয়ে করবেন আর কি, যত মানুষের মধ্যে যাবেন আপনি বুঝবেন যে একটা কুপ্রভাব এটা আসলে হুম ইন্টেনশনালি মানুষের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে। পোশাকের জন্য ধর্ষণ হয় বা এগুলা এগুলা এগুলো তো নানাভাবেই মানুষের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে। কিন্তু সেখানে এই যে আমাদের 2 দিনের একটা কর্মসূচি লং মার্চ, সেটাও যে ধরেন মানে একটা ভাবনার উদ্রেক ঘটাতে পারে যে হ্যাঁ তাই তো, মানে এতগুলা ছেলে মেয়ে আসলো, এসে আমাদের এখানে মার খেলো, এবং সেটা নিয়ে তাদের যে রাগ বা সেটা নিয়ে তাদের যে এক ধরনের আউটরেজ, সেটা মানে আমি মনে করি যে আমরা সবাই ওটা লক্ষ্য করেছি কালকে। এবং আহ, পরবর্তীতে তারা আমাদের আলাপ শুনে একসময় ধারণা করতে শুরু করে যে আমরা হয়তো এখানেই এসেছি আর কি। যাই হোক, আমরা আসলে নানান মানে তারা যদি একেবারে বেগমগঞ্জের সরাসরি বলি, ঘটনাটাকে, হ্যাঁ, বেগমগঞ্জের যদি ঘটনাটা সরাসরি তো বলি তারাও একেবারে জানে। নিরাপত্তার স্বার্থে আমরা হচ্ছে যে ফিরতি পথেও আমাদের যারা সহযোদ্ধারা বাসে ফিরেছেন তারাও খুব সতর্ক ছিলেন। এবং কাজেই আমরা হচ্ছে যে এক ধরনের যদি একেবারে আমি সরাসরি বলি, আমরা আসলে আমাদের পরিচয়টা দেইনি ওখানে ওই চায়ের দোকানে বসে, কারণ ওরা ছাড়াও অনেকগুলো লোকজন ছিল। কিন্তু আমরা হচ্ছে যে মানে ওখান থেকে বের হয়ে আমাদের যে আলাপ বা ইয়ে, যে এই লোকগুলো আসলে ধরেন মানে এইটার যে সমর্থন বা এইটার যে মারপিটের যে ঘটনাটা, সেটা দেখে যে তারা আসলে মানে একেবারেই আমাদের সমর্থনে কথা বললো, এটা মানে সাধারণ মানুষের ভিতর একটা চরম মানে এক ধরনের একটা সমর্থনের জায়গা আমাদের তৈরি হয়েছে বলে আমরা মনে করি। দারুণ। মানে এই অভিজ্ঞতাটাও আসলে, মানে তোমরা যারা এখন নতুন প্রজন্ম আমি বলি, মানে এইগুলো খুবই পজিটিভ। একদিকে একদিকে যে ধর্ষণ বিরোধী আন্দোলনটাই আমাদের আসলে করা উচিত না, করা উচিত ছিল না, মানে আমাদের করার কথা ছিল না সেইখানে। তারপরও আমি যেটা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে, যে বেগমগঞ্জের ঘটনাটা তো জানে স্থানীয়রা, তাই না সবাই? জি। তো হ্যাঁ, মানে সেইটার প্রতি তাদের মনোভাবটা কি, মানে ওই ঘটনাটাকে তারা কিভাবে দেখছে, এরকম কিছু বুঝেছো বা জেনেছো? এরকম আসলে মানে কালকে ওদের সাথে আমার এরকম কথা হয় নাই, যাদের সাথে ওরকম আমার করে দেখা হয়নি, হয়েছিল। হ্যাঁ। না না, মানে আমি যদি একটু মানে ইয়ে করি আর কি, মানে হুম আমরা যেটা দেখেছি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা হচ্ছে যে ওখানে কিন্তু পরের দিনই একটা বিশাল মিছিল বের হয়, মানে যেদিন এই ভিডিও বের হয় হুম হুম তারপর দিনই বেগমগঞ্জে একটা বিরাট এক ধরনের একটা বিরাট মিছিল বের হয়, এবং একেবারে স্থানীয় লোকজন এটা বের করে। এটা কোনো বলেন ধরেন আপনি রাজনৈতিক সংগঠন বলেন বা ইয়ে বলেন, এগুলা কিছুই না। একেবারেই আমি বারবারই, আমি নিজে একজন রাজনৈতিক সক্রিয় রাজনৈতিক কর্মী, আমি ছাত্র ইউনিয়ন করি, তারপরেও আমি হচ্ছে যে বারবারই কিন্তু এটা বলছি যে একেবারে যারা হচ্ছে যে রাজনীতি করেন না, আমি তাদের কথা বারবার বলছি। এটা মানে একেবারেই নিজেদের মানে জায়গাটা ইয়ে করেই বলছি যে কারণ হচ্ছে যে এই যে এক ধরনের একটা ধরেন মানে সেটা ঠিক আছে যে সামনে থেকে হয়তো মানে রাজনৈতিক কর্মীরা নিশ্চয়ই সাথে থাকতে পারেন, কিন্তু সাধারণ মানুষের কথা বলার যে জায়গাটা, যেটা আমরা দীর্ঘদিন ধরে অভাব অনুভব করতাম যে আমরা আসলে সাধারণ মানুষকে ইনভলভ করতে পারি না, ওই জন্যই আমি শাহবাগের আলাপটা দিলাম আর কি। ওই জন্যই ধরেন এইবার আসলে আমরা মানে আমার মনে হয় পুরোপুরি ভাবে মানে আমরা আসলে এটা পেরেছি আর কি। এবং আমাদের সাথে তাদেরকে ইনভলভমেন্ট করার যে ধরেন রাজনৈতিক লোকজন এবং অ্যাক্টিভিস্টদের সাথে তাদের যে এক ধরনের হুম হুম সংহতি এবং তাদের যে এক ধরনের ইয়ে, এটা আপনি দেখবেন যে প্রতিটি ঘটনার পরেই এখন এক ধরনের মানে স্ফুলিঙ্গ চলে উঠছে ওই এলাকাগুলোয়। মানে বেগমগঞ্জে আমরা আসলে সমাবেশটা আসলে আমরা করতে পারিনি যে কারণে, সেটা হচ্ছে যে আমাদের যে সহযোদ্ধারা তখন রক্তাক্ত ছিলেন, আমাদের কাছে মনে হয়েছে যে তাদেরকে হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে যে আমাদের ওইটাই বড় কাজ। হুম প্রধানতম প্রায়োরিটি, এটা আমরা মনে করেছি। এবং একই সঙ্গে কিন্তু মানে একটু একটা কথা, যদিও হামলার বিবরণ আমার দেওয়ার কথা না, তবুও একটা জিনিস আমি একটু না না, মনে করি বলতে পারো সবাইকে, অবশ্যই, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমরা মানে যখন এই ঘটনাটা ঘটে, মানে আমরা যখন তৃতীয় দফা হামলার শিকার হই, আহ প্রথম দফা হামলার আমরা শিকার হই হচ্ছে যে ওই মহাসমাবেশ স্থলেই, ওখানেই হচ্ছে যে একটা এক ধরনের পুলিশি হামলা চলে। এবং তারপরে দ্বিতীয় দফা হামলার আমরা শিকার হই যে আমাদের মিছিলে ঢুকে হামলা করা হয়, এবং তৃতীয় দফা হামলার শিকার আমরা হই যখন আমরা বাসে উঠছিলাম ঠিক সেই মুহূর্তে। এবং চতুর্থ দফা যে হামলা, সেটা আসলে সরাসরি আমাদের উপর না আসলেও যে স্থানীয় আয়োজকরা ছিলেন, আহ আহ দাগন ভূঁইয়ার ওখানে আপনারা দেখেছেন যে বাস নেতা, আহ, আহ,
অর্জুন দা, উনি হুম। ভয়ঙ্কর ভাবে হচ্ছে যে আহত হয়েছেন এবং তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। সেখানে কিন্তু চতুর্থ দফা হামলাটি হয়। অর্থাৎ আমরা যখন আমাদের সহযোদ্ধাদের নিয়ে যাদের আসলে ধরেন 7-8 জনের তো মাথাই ফেটে গিয়েছে, আপনারা দেখেছেন, হাত পা ভেঙে গিয়েছে কয়েকজন। সেই অবস্থায় যখন আমরা চোখে মুখে কাঁচ ঢুকে গিয়েছে অনেকজন, সেই অবস্থায় যখন আমরা আসলে হাসপাতাল খুঁজে বেড়াচ্ছি, তখন আমাদের প্রথম যে কথাটা শুনতে হলো সেটা হচ্ছে যে দাগন ভূঁইয়ায় যে হামলাটা হয়েছে, তারপরে দাগন ভূঁইয়ায় অসংখ্য হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী তারা অবস্থান নিয়েছে, এবং দাগন ভূঁইয়ার যে হাসপাতাল, সেখানে কিন্তু আমরা দাঁড়াতে পারিনি, আমাদের মানে অনেক তোমরা দূরে গিয়ে। কাউকে ওখানে নিতে পারোনি, ওখানে নিয়ে না, যেতে পারোনি? হুম। অর্থাৎ ওখানে যদি আমরা দাঁড়াতাম তাহলে আশঙ্কাটা এরকম ছিল যে আমাদের হচ্ছে যে ওখানে আরেক দফা হামলা শিকার হতে হতে পারে, এবং সেটা হচ্ছে যে মানে, এবং আমরা যখন দাগন ভূঁইয়ার মূল পয়েন্টটা ক্রস করি তখন আমরা দেখি যে ওখানে অসংখ্য হচ্ছে যে ওখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানরত অসংখ্য মানুষ, এবং তারা হচ্ছে যে রাস্তার দুই ধারে অবস্থান নিয়েছে এবং তাদের হাতে লাঠিসোঁটা ছিল। অর্থাৎ আমরা কিন্তু তখন আমাদের মূল প্রায়োরিটিটা হচ্ছে যে এদের হাসপাতালে নিতে হবে, কিন্তু আমরা সেটি করতে পারিনি। এতটা ধরেন হিংস্র তো বটেই, এবং এতটা অমানবিক একটি আচরণ সেখানকার যে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তারা করেছেন যে আমরা আসলে ওখানে হসপিটালে দাঁড়াতে পারিনি। এবং তারপরে আরেকটি জায়গা ছিল, জায়গাটির নাম আমার মনে নেই, সেখানেও একটি হসপিটাল ছিল, সেখানেও আমরা দাঁড়াতে পারিনি। আমাদেরকে বারবার ওখানকার যে আয়োজকরা তারা সতর্ক করেছেন যে আপনারা এখানে দাঁড়াবেন না, আপনারা আবার হামলার শিকার হবেন। এবং তারপরে চৌমুহনীতে যে আমাদের আরেকটি প্রথমত একটি হচ্ছে যে প্রাইভেট হসপিটাল, এবং তারপরে সদর হাসপাতালে বেশি গুরুতরদের স্থানান্তর করা হয়, এবং তারপরে অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয় যারা ওখানে। এই হচ্ছে অবস্থা আর কি। আচ্ছা, আর আমি মানে তোমাকে হয়তো শেষ করব, সেটা হচ্ছে যে ঢাকায় যে নিয়ে আসা হয়েছে কয়েকজনকে, যাদের জ্ঞান ফেরেনি গতকাল মধ্যরাত পর্যন্ত, তাদের কি অবস্থা? আচ্ছা, জ্ঞান আসলে এখন মোটামুটি সবারই জ্ঞান ফিরেছে, এবং আমাদের যে গুরুতর সব থেকে বেশি আহত যে দুজন ছিল, সেই দুজন হচ্ছে, একজন হচ্ছে ইমতিয়াজ আহসান রাফিন, এবং আরেকজন হচ্ছে সামিয়া জাহান ইমা। ইমা, হ্যাঁ। দুজনই ছাত্র ইউনিয়ন কর্মী। হ্যাঁ, দুজনই ছাত্র ইউনিয়ন কর্মী। ইমা খিলগা থানার সাংগঠনিক সম্পাদক। যাই হোক, ওদের যেটা অবস্থা সেটা হচ্ছে যে রাফিনের জ্ঞান অ্যাম্বুলেন্সে তোলার আগেই সদর হাসপাতালে রাফিনের জ্ঞান আসে, এবং ইমার অবস্থা সব থেকে গুরুতর ছিল। তার মাথায় আঘাত লাগে, এবং হচ্ছে তার চোখে কাঁচ ঢুকে যায়। তো গতকাল তাকে ঢাকায় আনার সঙ্গে সঙ্গে আমরা যে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা বলেন যে ওকে ইমিডিয়েটলি আইসিইউ তে স্থানান্তর করতে হবে, এবং গতকাল রাত সে আইসিইউ তে কাটায় যখন তার পালস রেট ছিল 40-এর মতো, আর হুম, হুম, অক্সিজেন হুম। সিচুয়েশনও খুব কম ছিল। আমার এক্স্যাক্টলি নাম্বারটা এখন মনে নেই। তো অনেক কম আজকে ছিল। এটা বেশ ইমপ্রুভ করেছে আর কি, এটা বেশ ভালোর দিকে। আজকে যেটা খবর সেটা হচ্ছে দুপুরের দিকে তাকে বিকালের দিকে তাকে হচ্ছে যে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আর চোখের আঘাতটাও হচ্ছে যে মানে কোনো ধরনের সার্জারি বা অপারেশন এই আচ্ছা, ধরনের লাগছে না। কিছু হয়তো দরকার নেই, এরকমটাই আমরা শুনছি। আচ্ছা, ঋদ্ধ, তোমার কাছে হয়তো ফিরবো, আমরা একটু মুনার কাছে যেতে চাই। মুনা, তোমার মাইক্রোফোনটা যদি একটু আনমিউট করো। হুম। মুনার লোডশেডিং এর প্রবলেম হচ্ছিল। মুনাকে আমরা শুনেছিলাম যে যখন মুনা যাচ্ছে ফেনীতে, মনে হয় তুমি কথা বলেছিলে না, ফেনী থেকে না ফেনীর পথে? হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ, কুমিল্লা থেকে ফেনীর পথে। সবার গলা ভেঙে গেছে। কুমিল্লা থেকে ফেনীর পথে। হুম, হ্যাঁ হুম। আপু, আমার মানে শারীরিক ভাবে একটু অসুস্থ, গলায় খুব চাপ দিয়ে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, তো মানে আজকে আমরা বেশিক্ষণ এমনিতেও কথা বলবো না, ঠিক করেছি। জাস্ট মানে যেহেতু তোমাদের সাথে এর আগেও কথা বলেছিলাম এবং আমরা জানতাম যে তোমরা যাচ্ছ, সেই জন্যই মানে একটু জানতে চাওয়া, মানে কি ভেবে গিয়েছিলে আর কি হলো, এটা যদি একটু বলো। কি ভেবে গিয়েছিলাম সেই জায়গা থেকে হচ্ছে যে এখনো পর্যন্ত এই ধর্ষণ কিংবা নারী নির্যাতনের জায়গা থেকে যদি বলি, আহ লং মার্চটা আসলে আমার কাছে ছিল যে এই আন্দোলনের একটা নতুন গতিমুখ, একটা গতিপথ তৈরি করা, এবং যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেটাকে আরো বেশি তীব্রতর করা, এবং এই যে আন্দোলন, এটা আসলে এই আন্দোলনে সকলের ঐক্যতানের যে শক্তিটা, সেই শক্তিটা বৃদ্ধি করার জায়গাটা।
এইটা ছিল আসলে প্রত্যাশার জায়গা, এবং এটা ভেবেই এই লং মার্চে যাওয়া। এবং পাওয়ার দিক থেকে ঠিক আমার কাছে পুরোপুরি না হলেও আসলে মনে হচ্ছে যে পেয়েছি। এর কারণ হচ্ছে যে মানে এইটা ভাবার একটা বড় কারণই হচ্ছে যে যখন আমরা আমি ঢাকা থেকে না, আমি নারায়ণগঞ্জ থেকে লং মার্চে যুক্ত হয়েছি। নারায়ণগঞ্জ থেকে একদম ফেনী পর্যন্ত যাওয়ার পথে যে সাধারণ মানুষের যে অবস্থান এবং তাদের আমাদের সাথে একাত্মতা প্রকাশের যে ভাষা, সেটা একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে রাস্তার পথচারী পর্যন্ত সেই ভাষা, তাদের আমাদেরকে যে রিসিভ করার যে ভঙ্গি, যে দৃষ্টিভঙ্গি, সেটা হুম আসলে একটা আমার জন্য, আমার ব্যক্তিগতভাবে সেটা আমাকে অনেক বেশি মোটিভেটেড করেছে এই আন্দোলনে যুক্ততার ক্ষেত্রে। এবং এরপরে ঠিক ফেনীতে যখন আমরা হামলার শিকার হই, তখন আমি একটু আমার এক্সপেরিয়েন্সটা বলতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে যে ভাইয়ারা বললেন একটু আগেই, সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে সমাবেশ করছি ফেনীতে, তখন এক দফা পুলিশ এবং হচ্ছে গিয়ে কি বলে পুলিশ এবং হচ্ছে ওই ফেনী যুবলীগ এবং হচ্ছে গিয়ে আওয়ামী লীগ নেতৃকর্মীর, তারা হচ্ছে গিয়ে আমাদের সমাবেশে দাঁড়িয়েই নানান ভাবে হুমকি দিয়েছে। পুলিশ হচ্ছে গিয়ে মামলা দেওয়ার হুমকি, এবং যুবলীগ এবং ছাত্রলীগের নেতারা আমাদের স্থানীয় যে নেতাকর্মীরা ছিলেন তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। ঠিক এরপরে আমাদের এক বড় আপু ছিলেন, রাজশাহী থেকে তিনি এসেছিলেন। ওই বড় আপু হচ্ছে আমাদের যখন মিছিলটা বের হয়, সে কোনোভাবে হচ্ছে মিছিলটা মিস করে। তো সে ভেবেছে যে রিক্সায় সে মিছিলে যুক্ত হবে। পরে সে আপু এসে তার যে অভিজ্ঞতা কিংবা তার যে সময়টা আমাদেরকে বর্ণনা করলেন, সেটা এরকম ছিল যে সে যখন রিক্সা নিচ্ছে, তখন যুবলীগ বা ছাত্রলীগের একজন নেতা এসে বলছে যে রিক্সাওয়ালাকে বলছে ওনাদেরকে নিবেন না, না সরি নিবি না। তো যখন ওনাদেরকে পার হয়ে অন্য একটা রিক্সার কাছে যাচ্ছে, তখন রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার সবাইকে বলে দিচ্ছে যে ওরা হাঁটতে আসছে, ওরা লং মার্চে আসছে, ওরা হাইটা যাবে, ওদেরকে কেউ তুলবি না বাহনে। এবং ওই আপুর সাথে একজন ক্যামেরা, মানে একজন আপু ছিলেন যার হাতে ক্যামেরা ছিল, উনি ছবি তুলছিলেন রাস্তার মধ্যে। আহ, তখন হচ্ছে ওই আপুর কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এবং আমাদের রাজশাহীর যে আপু ছিলেন, উনি বলছেন যে ওই তখনকার সময়ে যুবলীগ নেতার যে চোখের দৃষ্টি, সে রাস্তায় দাঁড়িয়ে একটা যে ধর্ষণ করবে না, সেটা আসলে নিশ্চয়তা দেওয়া যায় না। তার ওই চোখের মধ্যে, মানে ওই চোখে তার এত হিংস্রতা, এত বর্বরতা ছিল। এবং ওই সময় হচ্ছে তারা যখন সামনের দিকে চলে আসেন, তারা পিছনে দেখেছেন যে পুলিশ, আমাদের গোয়েন্দা বাহিনীর লোকজন এবং হচ্ছে যুবলীগ নেতা কর্মীরা, তারা হচ্ছে মানে একসাথে জড়ো হচ্ছেন, যুবলীগ নেতার সাথে পুলিশ বাহিনীর আলোচনা হচ্ছে। তো তারপরে হচ্ছে আপু আমাদের সাথে মিছিলে যুক্ত হন, এবং তখনই আমাদের মিছিলের যে শেষ অংশটা ছিল তার উপর একটা হামলা হয়। হামলা হওয়ার পরে আমরা পরবর্তীতে আবার মিছিল নিয়ে সামনে বাসের দিকে চলে যাই, এবং আমরা সিদ্ধান্ত নেই যেহেতু এদিকে হামলা হচ্ছে, আমরা বাসটা নিয়ে, কারণ আমাদের মূল লক্ষ্যটাই ছিল আমরা লং মার্চটাকে আমরা শেষ পর্যন্ত বেগমগঞ্জ পর্যন্ত নিয়ে যাব। তো সেই দিক থেকে আমরা যখন বাসে উঠি, আমাদের বাসে ওঠার আগে আমরা যখন ছেলেমেয়েরা সবাই একত্রিত হচ্ছি, তখন আমাদের ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট গোলাম মোস্তফাকে একজন পথচারী সে হচ্ছে ডেকে বলেন যে আপনারা কি এই লং মার্চের? তখন বলেন, বয়স্ক একজন পথচারী, সে তখন বলেন যে ভাই, আপনারা এইদিকে খুব বেশি লেট করেন না, আপনারা উঠে যান, ওই পাশে ছেলেরা জড়ো হচ্ছে। এটা শুনে যখন আমরা বাসে উঠছি, ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমাদের মানে চারদিক থেকে পুলিশ এবং হচ্ছে ছাত্রলীগ যুবলীগ হামলা শুরু করে। আমরা মাত্র হচ্ছে বাসে ঢুকেছি, আমরা একটুর জন্য মানে আমরা বাসের দরজাটা লাগিয়েছি, আর আমাদের বাসের দরজার উপর হচ্ছে গিয়ে বাঁশ দিয়ে বাড়ি দেওয়া হয়, ইট পাটকেল ছোড়া। মানে অবস্থাটা আসলে এখনো পর্যন্ত মানে ইয়া করা যাচ্ছে না, আমাদের জানালাগুলোর একটারও কাজ ছিল না, এরকম একটা অবস্থা। তো তখন আমরা ঠিক করেছি যে আমাদের বাসটা মানে বাসটা তো নিয়ে যেতে হবে, কারণ এই আন্দোলনের মধ্যে একটা বড় অংশই ছিল ওই যে একটু আগে ভাইয়া বলছিলেন যে সাধারণ মানুষ এবং হচ্ছে গিয়ে যারা আন্দোলনে যুক্ত হচ্ছেন খুব নতুন মুখ, একদমই নতুন মুখ। তাদের জন্য আসলে প্রথম জায়গাতে এরকম একটা ভীতিকর পরিস্থিতি কিংবা তারা যদি হতাহতের শিকার হন, এইটা আমরা চাচ্ছিলাম না কোনোভাবে। তাহলে সেদিক থেকে আমরা যখন বাস টান দিই, সবচেয়ে মানে বিস্ময়কর বিষয় হচ্ছে যে একটা হচ্ছে যে পুলিশ অন্যান্য আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাদের সাথে কিংবা ক্ষমতাশীলদের সাথে
দাঁড়িয়ে হামলা করে, ওইটা আমরা সবসময় দেখে আসছি, আগেও দেখে আসছি। কিন্তু যখন আমরা বাসটা টান দিই তখন হচ্ছে পুলিশরা হাতে হাত বেঁধে বা ব্যারিকেড বলা যায়, আমরা যখন অন্যান্য আন্দোলনে ব্যারিকেড দেখি ওই ব্যারিকেডের মতো করে হচ্ছে পুলিশরা দাঁড়িয়ে যায় যে তারা আমাদেরকে বাস নিয়ে আগাতে দিবে না। তখন আমরা বাধ্য হই আমাদের ড্রাইভারকে বলতে যে প্রয়োজনে আমরা পুলিশের উপর দিয়ে যাব, কিন্তু তারপরও আমরা আমরা মানে আমরা বাঁচতে চাই, কারণ আমাদের এমন একজন ব্যক্তি ছিল না যার গায়ে কাজ নেই। এটা ওই আপুরা ভাইয়ারা যারা ছিলেন তারা হয়তোবা জানে, একজন ব্যক্তি নেই। আমরা মানে আমাদের ছেলেরা শার্ট খুলে হচ্ছে ঝেড়ে গায়ে থেকে কাঁচ সরিয়েছে, আচ্ছা, পুরো শরীরে কাঁচ দিয়ে ভরা। এই যে এই একটা অবস্থান, এই যে একজন পথচারী এসে আমাদেরকে বলে দিয়ে যাচ্ছে, একজন রিক্সাওয়ালা আমাদেরকে বলছে, কিংবা একজন সিএনজি ড্রাইভার যে হুমকির মুখে পড়েও আমাদের আপুকে হচ্ছে গিয়ে মিছিলে ছেড়ে আসছেন। এই যে প্রত্যেকটা মানুষের শেষ পর্যন্ত চাওয়া যে এই যে বিচারহীনতা এবং ধর্ষণের বিরুদ্ধে কিংবা নারী নির্যাতনের বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে সেটা এগিয়ে যাক, এই লং মার্চটাতে যে বাধাগুলো আসছে সেটা বাধাগুলো পেরিয়ে এগিয়ে যাক, এই যে প্রত্যেকটা মানুষের চাওয়া, এই চাওয়াটাই আসলে আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল। এই চাওয়াটা, এই যে শক্তিটা, এই যে রিকশাওয়ালার শক্তিটা আমাদের সাথে একত্রিত হয়েছে, এই যে পথচারীর জায়গাটা আমাদের সাথে একত্রিত হয়েছে, এই যে প্রত্যেকটি ব্যক্তির ভূমিকা স্ব স্ব ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছেন, এটাই আসলে আমাদের জন্য প্রয়োজন ছিল। এই বাংলার গঠন তো আসলে আমরা দেখেছি, যার যার জায়গা থেকে সে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করছে, নিজ নিজ জায়গা থেকে তার অবস্থান নিচ্ছে। ঠিক একই পরিস্থিতি আমরা এই লং মার্চেও দেখতে পেয়েছি। তাছাড়া আমরা যখন নোয়াখালী যাই, আমরা ভাইয়া একটু আগে বললেন যে আমরা কোথাও হচ্ছে বাস থামাতে পারছিলাম না আমাদের সহযোদ্ধাদের ন্যূনতম চিকিৎসা দেওয়ার জন্য। তো তারপরেও যখন আমরা গিয়েছি, আমরা হচ্ছে আহ, মাঝখানে মাঝপথে পুলিশের বাধারও সম্মুখীন হয়েছি। তারপরেও যখন আমরা যাচ্ছি, আমরা নোয়াখালী প্রবেশ করতেই দেখেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতারা, যুবলীগের নেতারা হচ্ছে লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিচ্ছে। এই যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা, এরপরেও আপনারা হয়তো জানেন যে নোয়াখালীতে গতকালকে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে মানে যেন হচ্ছে লং মার্চে কেউ অংশগ্রহণ করতে না পারে। এই হুম, হুম। সবকিছু বাধা পেরিয়েও নোয়াখালীর মানুষের, সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সেটা আসলে সত্যিই খুব বিস্ময়কর। এই ধরনের একটা অবস্থার মধ্যে যেখানে তারা শুনেছেও যে কিছুক্ষণ আগেই হামলা হয়েছে, এছাড়া তাদের প্রশাসনিক ভাবে বাধা দেওয়ার পরেও তাদের সকলের, প্রত্যেকটি মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আসলে এই আন্দোলনের এবং এই যে লং মার্চের একটা বড় একটা প্রাপ্তি ছিল, এবং আমার আকাঙ্ক্ষার ঠিক প্রত্যাশাটা এখানেই পূর্ণ হয়েছে। ধন্যবাদ মুনা। পরবর্তীতে আবার আসবো। সুস্মিতা অনেক কষ্টে যোগ দিয়েছে আমাদের সাথে। সুস্মিতার কাছ থেকে একটু জানতে চাইবো যে আন্দোলন এখন আসলে কোন দিকে যাবে? তোমরা তো মাঠে আন্দোলন করছো, মানে কতদিন তোমরা রাস্তায় থাকতে পারবে? আন্দোলনের গতিটা এখন কোন দিকে যাবে বা কি ভাবছো এরকম? আচ্ছা আচ্ছা, আপনারা দেখেছেন আপু যে আমাদের 9 দফা দাবি, যেখানে বলা হচ্ছে যে এখানে তো সরকার সর্বোচ্চ আইন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা ঘোষণা করা হয়েছে। এটা দিয়েই তারা মানে বোঝাতে চাচ্ছে যে এটা একটা তারা ধর্ষণের অনেক এই যে ঘটনাগুলো সারা দেশে ঘটছে এটা সমাধান করে ফেলেছে, এরকম একটা আলোচনা তারা তুলতে চাচ্ছে। সেখানে আমরা দেখিয়েছি যে ধর্ষণ ঠেকানোর জন্য 9 দফা দাবি তুলেছে। আমরা মনে করি এর প্রত্যেকটা পূরণ না হলে এই যে সারা দেশ জুড়ে যা হচ্ছে এটা ঠেকানো সম্ভব না। তো এই 9 দফার ভিত্তিতে আমরা আন্দোলন চালাতে থাকবো। আমাদের লং মার্চে যেভাবে করে হামলা হয়েছে সেটা দেখেছেন, তা সত্ত্বেও আমাদের হচ্ছে যে কালকে শাহবাগে 4টায় আমরা বিক্ষোভ মিছিল রেখেছি, ওখানে বিক্ষোভ সমাবেশ মিছিল, এবং এরপর হচ্ছে 21 তারিখ আমরা রাজপথ অবরোধ কর্মসূচি রেখেছি। এবং এই আন্দোলন আসলে আমাদের এই 9 দফা পূরণ না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব। আমরা দেখি যে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায়, যে ঢাকা শহরেও আমরা দেখেছি পুরে, তারপর হচ্ছে যে উত্তরায় ভিকারুননিসার সামনে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে নেমে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমরা লং মার্চেও আমরা দেখেছি যে একটা ব্যাপক জনসমর্থন এখানে ছিল, মানুষ রাস্তায় হাততালি দিয়ে দিয়ে আমাদেরকে সাপোর্ট দিচ্ছিল, আশেপাশের মানুষজন দাঁড়িয়ে গিয়েছে। তো এরকম একটা সাপোর্ট ছিল। আমরা মনে করি যে সারা দেশের মানুষ আসলে এটাই ঐক্যবদ্ধ হবে যদি আমরা এই আন্দোলন চালিয়ে যাই। এবং একটা জিনিস খেয়াল করেছি যে এইবারের আন্দোলনটাতে মানে প্রচুর, মানে অনেকদিন পর একটা আন্দোলন হচ্ছে যেটা খুবই স্বতঃস্ফূর্ত। এবং সেদিন তোমরা যেটা করেছো, রাতের বেলা আলোর মিছিল করেছো, মানে পদযাত্রা যেটা ছিল, মানে এটাও খুব মানে পজিটিভ একটা দিক ছিল যে আমরা মানে রাতের বেলা, রাত নিয়ে মেয়েদের সাথে যে একটা টেবু জড়িত যে রাতের বেলা মেয়েরা বের হতে পারবে না,
পোশাক নিয়ে তো আছেই, সেইটার জায়গাও একটা ভালো জবাব ছিল। ধন্যবাদ সুস্মিতা। ঋদ্ধর কাছে আমি আর একটু যেতে চাই। ঋদ্ধ অসুস্থ, তাকে ছেড়ে দেব। ঋদ্ধ, তুমি যদি একটু বলো যে এই যে সরকার আমাদেরকে একটা এখন বুঝ দিয়ে দিয়েছে মৃত্যুদণ্ড পাশ করে, তো এটাতে আমরা কি বুঝছি, কি বুঝলাম? এটা আসলে মানে অনেক পুরোনো একটা কৌশল আর কি। আপনি যদি দেখেন কোটা আন্দোলনের সময় যেটা হয়েছে যে সংস্কারের দাবিটাকে হুট করে হচ্ছে যে এক ধরনের একটা প্রেস কনফারেন্স করে এটা বাতিল এই বলে হচ্ছে এটাকে এক ধরনের থামিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটা করা হয়েছে। এবং আপনি যদি আমাদের 9 দফা পড়েন আর কি, এখানে কোথাওই আমরা আহ ফাঁসি বা হচ্ছে যে এই যে ক্রস ফায়ার এই জিনিসগুলা কিন্তু আমরা কোথাওই আসলে এই জিনিসগুলো বলিনি। এবং মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের একটা মানে পরিবর্তন এসেছে যে অনেক মানুষই আসলে আগে ভাবতো যে আসলে আচ্ছা ঠিক আছে এইটাই সমাধান, যে আসলে ফাঁসি দিয়ে দিলে হয়। কিন্তু যেটা এই আন্দোলন আসলে যখন এই 9 দফাকে ফোকাস করে তখন আমরা দেখেছি যে অসংখ্য মানুষ এই যে তাদের যে এক ধরনের ভাবনার পরিবর্তন আসলে এটা হতে বাধ্য আর কি। কারণ এখানে আপনি যদি দেখেন যে এখানে আসলে যে সুনির্দিষ্ট 9 দফা, এই 9 দফা কিন্তু মানে একটা নিতান্ত আর কি, মানে আপনি চূড়ান্ত ভাবে দেখবেন যে এইটাই মানে একমাত্র পসিবল সমাধান যেটা সুস্মিতাদি বলছিলেন। অর্থাৎ আমরা এটা নিঃসন্দেহে মনে করি যে এটা একটা পুরনো কৌশল, যে হচ্ছে এটাকে এইভাবে হচ্ছে মানে এক ধরনের বাতিল ফাঁসি এই ধরনের কিছু ব্যাপার স্যাপার করে আন্দোলনকে দমিয়ে দেওয়ার যে প্রচেষ্টা। কারণ আন্দোলনটা তো খুবই হুমকি স্বরূপ আর কি। এবং সব সময় সরকার দলীয় যারা বা রাষ্ট্রের যে এক ধরনের ভাবনা থাকে যে আচ্ছা মানুষের সমর্থনটাকে যদি কোনোভাবে এখানে আমি এখান থেকে যদি মানুষের সমর্থনটা উঠিয়ে নিতে পারি, মানুষের সমর্থনটা যদি আমি হচ্ছে যে কোনোভাবে নষ্ট করতে পারি, তাহলে অবশ্যই হচ্ছে যে এটাকে ইয়ে করা যাবে, এটাকে এই আন্দোলনকে হচ্ছে যে দমিয়ে দেওয়া যাবে। এবং সেইটার যে প্রক্রিয়া সেটার একটা সাধারণ প্রক্রিয়া হচ্ছে মানুষের সেন্টিমেন্টটাকে এক ধরনের এরকম এই যে ফাঁসি, যেমন বলা হলো যে ফাঁসি দিয়ে দেওয়া হবে ধর্ষকদের, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হবে। অর্থাৎ এইটাকে এক ধরনের মানে মানুষের যে মানুষের যে সমর্থন সেটাকে এক ধরনের এখান থেকে মানুষের সমর্থনটাকে নষ্ট করে এটাকে একেবারেই এক ধরনের গণ আন্দোলনের যে রূপ নিয়েছে এই জিনিসটা, সেটাকে যে নস্যাৎ করার যে চেষ্টা, আমরা মনে করি যে এটা সেটারই একটা অংশ এবং সেটার জন্যই মানে এই প্রক্রিয়ায় সরকার গিয়েছে। হ্যাঁ, এটা আমরাও বলছিলাম যে কোনো একটা দাবি উঠলেই তাড়াহুড়া করে, তুমিও বললে যে কোটা বিরোধী আন্দোলনের সময় কোটাটাই বাদ দিয়ে দেওয়া হলো, মূল দাবি থেকে ফোকাস সরিয়ে নেওয়া হলো, কোটাটাই বাদ। মনে হচ্ছে যে মানে একটা রাগ অভিমানের জায়গা আর কি এটা। তো মৃত্যুদণ্ডের তোমাদের এই শাহবাগের 9 দফা এবং অন্য একটা গ্রুপের মনে হয় 12 দফা পড়েছে, কোথাও কিন্তু মৃত্যুদণ্ড চাওয়া নেই। ওইখানে যেসব দাবিগুলো আছে খুবই মানে প্রয়োজনীয় দাবি এবং যেটা খুব সম্ভব এই দাবিগুলো পূরণ করা, অসম্ভব কিছু না। মানে সরকারের সেখানে মানে জানি না তাদের সেই উপলব্ধিটা কতটুকু কাজ করে। একটু সাইমার কাছে ফিরতে চাই। সাইমা, তোমাদের আমরা আজকে বলেছি যে আমরা আজকে দীর্ঘক্ষণ মানে অন্য দিনের মতো এতক্ষণ আলোচনা করব না। সেটা হচ্ছে মানে তোমরা এখন বসে কি ভাবছো যে মানে আমরা কতদিন ধরে এই আন্দোলনটা চালিয়ে যাব এবং কোন পর্যন্ত আমরা যেতে পারি? আপনারা শুনেছেন যে লং মার্চের যে ঘোষণা, এবং এইখানে আরেকটু যোগ করতে চাই যে এখানে অনেকগুলো, আমি বলছি যে এখানে অনেকগুলো গেম খেলা চলছে, তো সেইগুলো মানে পাশ কাটিয়ে যাওয়া কি সহজ হবে আমাদের জন্য? নিশ্চয়ই পাশ কাটিয়ে যাওয়া সহজ হবে, কারণ বাংলাদেশের মানুষ বলছি নিশ্চয়ই পাশ কাটিয়ে যাওয়া সহজ হবে। বাংলাদেশের মানুষ সেই দেশ আগে থেকে 52 থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বলেন, 52 থেকে বলেন 71, আমাদের পরবর্তী 90 যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এখানে সেই প্রমাণটা তারা রেখেছে। আমরা আমাদের আন্দোলনের জায়গা থেকে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে।
আমরা আমাদের আন্দোলন থেকে যে 9 দফা উত্থাপন করেছি, এখানে অন্যরা বললো, আপনারা শুনেছেন যে যখনই কোনো আন্দোলন দানা বাঁধে, এই আন্দোলনের মূল যে জায়গা, সরকার নিজেও জানে যে আন্দোলনের মূল জায়গাটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, রাষ্ট্র ব্যবস্থায়, সেই রাষ্ট্র ব্যবস্থায় মূল আঘাতটা আসে, সেই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে ফেলার স্লোগানটাই আসে। এটা আমরা নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও দেখেছি, কোটাই দেখেছি আমরা। এই ধর্ষণ বিরোধী, বিচারহীনতা বিরোধী যে আন্দোলন, এখানেও আমরা দেখছি, কারণ এই সমস্ত কিছুর সাথে শাসক গোষ্ঠী যুক্ত থাকে। আমরা একটা ছোট করে বলতে চাই যে ফাঁসির যে রায়, যে আন্দোলনের মোড় ঘুরিয়ে নেওয়ার জন্য সরকার যে অপতৎপরতা যেটা চালাচ্ছে, আমরা কিন্তু খুব বোকা না, সাধারণ মানুষ খুব বোকা না, তারা জানে যে ফাঁসি এটা খুব সাধারণ মানুষের মুখ থেকে উঠে আসা কথা, যে কতজনকে আপনি ফাঁসি দিবেন। আসলে ফাঁসির রায়টাই কি সর্বশেষ কথা এই ধর্ষণের বিরুদ্ধে? ফাঁসির রায় দিলে কি ধর্ষণ থেমে যাবে? আমরা দেখি যে ধর্ষণ থামে না। ভারতে 12 সালে যখন মেডিকেল ছাত্রী নির্ভয়ার আন্দোলনটা গড়ে ওঠে, তখন সেইখানে সরকার, কিন্তু ভারতের সরকার তাদের দণ্ডবিধি চেঞ্জ করে ফাঁসির যে দণ্ডবিধি তারা চালু করলো। এর বিপরীতে আজকে 2020 সালে বসে যদি আমরা দেখি যে ভারতে কোনো দিক দিয়ে নারী ধর্ষণ নির্যাতন তো কমেইনি, বরং প্রতি 16 মিনিটে একজন করে নারী সেখানে ধর্ষণের শিকার হচ্ছে। এই ভয়াবহতার জায়গায় আমাদের পাশের দেশ ভারত আছে। আজকে বাংলাদেশের ঘটনাও যদি আপনারা দেখেন, বাংলাদেশের রেশিওটাও যদি আপনারা দেখেন, বাংলাদেশেও কিন্তু এমনই ব্যাপারটা। ফলে যে সামাজিক সাংস্কৃতিক অবক্ষয়, তার বিরুদ্ধে আজকে ঘর থেকে আওয়াজ তোলা দরকার, এবং আমরা বিশ্বাস করি মানুষ সেই আওয়াজ তুলেছে। এবং ফাঁসি বা মৃত্যুদণ্ড নয়, আমরা মনে করি যে বিচারহীনতার যে সংস্কৃতি এখানে তৈরি হয়েছে, সমস্ত অপরাধের, শুধু ধর্ষণ কেন, এখানে দুর্নীতি, লুটপাট সহ সমস্ত অপরাধের যে একটা অভয়ারণ্য এখানে তৈরি করেছে এই সরকার। বিচারহীনতার যে সংস্কৃতি মানুষের রন্ধ্রে রন্ধ্রে এবং অপরাধীদের মগজে যে মননে ঠুকিয়ে দিয়েছে, যেখানে বিচার হয় না, এই সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশ আসলে জেগেছে। এবং এই আন্দোলন শাহবাগ থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। 21 তারিখ আমাদের রাজপথ অবরোধ আছে, আমাদের সহযোদ্ধারা আহত হয়েছে জানেন, আমরা বিভিন্ন সময় আক্রমণের শিকার হয়েছি আন্দোলন করতে গিয়ে। আমরা রাজপথ মাঠ কখনো ছাড়িনি, আমরা ছাড়বো না। এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশের এই আন্দোলনে এসে যুক্ত হবে, যুক্ত হচ্ছে, এবং এটাই আমাদের আশার দিক যে বাংলাদেশের মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে, এই আন্দোলনে এগিয়ে যাবে। আপনারা সহ যারা শুনছে তারা এই আন্দোলনের সাথে থাকবে, এটা আমাদের বিশ্বাস। এবং এই আন্দোলন আমরা চালিয়ে নিয়ে যাব। আমাদের 9 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন, এবং আমরা মাঠে থাকবো, এটাই আমাদের প্রত্যয়ের জায়গা। আচ্ছা সাইমা, এখানে একজন প্রশ্ন করেছে, যে করতে পারছেন এই প্রশ্নটা, যে নোয়াখালীর যে বিদ্যমান দলীয় গুন্ডাতন্ত্রের কাহিনী শুনলাম, সেখানে নোয়াখালীর যে কোনো নারী পুরুষ অসহায়, এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার উপায় কি? দেখুন, যে সামাজিক যে ভয়ভীতির একটা রাজনীতি দেশের অভ্যন্তরে চলছে, আজকে নোয়াখালীবাসী যদি এই জায়গা থেকে মুক্ত হতে চায় সত্যিকার অর্থে, নোয়াখালীবাসীকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এর কোনো বিকল্প নেই। আমরা লং মার্চ কিন্তু এই আশা নিয়েই ওখানে গিয়েছিলাম যে আমরা প্রত্যেকটা রাস্তায় যখন পথসভা করবো, প্রত্যেকটা জেলায় মানুষকে আমরা এই আশার সঞ্চারটা দিতে চাই যে আজকে শুধু নোয়াখালী বিবস্ত্র হয়নি, সারা বাংলাদেশ আজকে বিবস্ত্র, সারা বাংলাদেশ আজকে ভীত। যে পরিবার, নোয়াখালীর যে পরিবার এই ঘটনার শিকার হলো, আমরা বলতে চাই মানে 32 দিন ধরে সেই পরিবার কেন লুকিয়ে থাকবে? তাহলে তার পাশের যে প্রতিবেশী, তারা কেন আজকে আওয়াজ তুলতে পারলো না? এই ভয়ের সংস্কৃতি যে তাদের মধ্যে ঢুকে আছে, তাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, দেলোয়াররা কতজন, দেলোয়াররা সংখ্যায় হয়তো অল্প কিছু হবে, সেখানে পুলিশ বাহিনী অল্প কিছু হবে, কিন্তু সেখানে সাধারণ মানুষ অনেক বেশি। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে গণ আন্দোলন এবং এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র, এটার বিরুদ্ধে স্লোগান তোলা ছাড়া নোয়াখালীর মানুষ এবং সারা বাংলাদেশের মানুষের মুক্তির জায়গা নেই। আমরা রাজপথে আছি, আমরা এই আন্দোলনে সবাইকে নিয়ে যুক্ত আছি, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। নোয়াখালীর মানুষকেও তাদের এই ভয় ভীতির জায়গা বেরিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধতার জায়গা থেকে, এখানে ভাইয়া বলছিল যে পরদিন সেখানে একটা স্থানীয় মিছিল হয়েছে, তাহলে মিছিল শুধু নয়, ওখানে কমিটি করতে হবে জনসাধারণকে। ওখানে ধর্ষণ বিরোধী কেন, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কমিটি করে ওখানে দাঁড়াতে হবে। ওখানে যারা পঞ্চায়েতের যারা আছে, তারা ক্ষমতার সাথে যুক্ত, তারা এটার সাথে এই মানুষের সাথে হয়তো দাঁড়াবে না। সাধারণ মানুষকে আজকে একত্রিত হয়ে পাড়ায়, মহল্লায়, সমস্ত জায়গায় ধর্ষকদেরকে বয়কট করার ঘোষণা দিতে হবে।
ধর্ষকদের, অন্যায়কারীদের, দুর্নীতিকারীদের, যারাই অন্যায় করবে তাদেরকে বয়কট করার ঘোষণা যদি দেয়, তাহলে আমরা মনে করি যে নোয়াখালীর মানুষ, নোয়াখালীর এই ভয়াবহ পরিস্থিতি এটা দূর হবে এবং সমস্ত ধরনের এই আন্দোলনের সাথে থাকা, এই আন্দোলনের সাথে যুক্ত হয়, সেই দিক থেকে আমাদের শাহবাগের আন্দোলন থেকে আমাদের সেই জায়গাটা থাকবে। আমরা চেষ্টাও করছি সমস্ত সারা দেশে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার। নোয়াখালীতেও আমাদের এই চেষ্টা অব্যাহত আছে, কিন্তু প্রত্যেকটা মানুষকে আসলে জেগে উঠতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই, এভাবেই আমরা মনে করি। আচ্ছা, আরেক প্রশ্ন এসছে যে পুলিশ যদি বিরুদ্ধে দাঁড়ায় তাহলে লোকজন একতাবদ্ধ হবে কিভাবে? দেখুন, কথাটা সেই একদিক থেকে আসে, ক্ষমতাসীনরা কখনোই সাধারণ মানুষের ঐক্যবদ্ধতা, সাধারণ মানুষের আন্দোলনকে কিন্তু তাদের যে সংখ্যা সেটা দিয়ে দমাতে পারেনি। একটা ছোট্ট উদাহরণ দেই, আমরা যখন শাহবাগে যখন আন্দোলন করছিলাম, আমরা যখন ফেনীতে পৌঁছালাম, ফেনীর সমাবেশটা যখন করছিলাম বা কুমিল্লাতেও যখন করছিলাম, সেখানকার সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা ক্ষোভ আছে, তারা কিন্তু চায় এই আন্দোলনের পক্ষে থাকতে, তারা কিন্তু সরকারি যে চাকরি তার সাথে যুক্ত, সরকারি চাকরিজীবী তারা, কিন্তু তারাও চাচ্ছে যে গণজাগরণ যখন উঠেছে সেই জায়গায় তারাও আন্দোলনে পাঠ করতে চায় এবং তারা এই কুমিল্লার সমাবেশটাতে ছিল। আপনারা যদি দেখেন যে ৭১ সালে বাংলাদেশ যখন যুদ্ধ করেছে, তাদের হাতে কিন্তু পাকিস্তানিদের মতো আধুনিক অস্ত্রশস্ত্র ছিল না, তারা লাঠি নিয়ে নেমেছে। বাংলাদেশের মানুষের আছে সাহস, বাংলাদেশের মানুষের আছে সেই মনোবল, বাংলাদেশের মানুষের বাংলাদেশকে রক্ষা করার সেই দৃঢ়তা আছে। সেই জায়গা থেকে মানুষ ঐক্যবদ্ধ হলে অস্ত্রের মুখে আমাদের বাঙালিরা দাঁড়াতে বা আমাদের দেশের মানুষ দাঁড়াতে কখনোই ভয় পায় না। ফলে পুলিশ যদি বাধা দেয়, সেই বাধা অতিক্রম করার মতো সাহস এই দেশের জনসাধারণের মানুষের আছে। আমরা বারে বারে আন্দোলনের জায়গা থেকে সেই বাধা অতিক্রম করেছি। আপনারা জানেন যে পাটকল নিয়েও যখন আমরা আন্দোলন করেছি, আমাদের শাহবাগের আমাদের হচ্ছে যে সেই আন্দোলনের উপর হামলা হয়েছে, দফায় দফায় আমাদের উপর হামলা হয়, আমরা কখনো আসলে পিছিয়ে যাই না। ঐক্যবদ্ধ হলে মানুষ এই আন্দোলনকে রুখে দিতে পারবে এবং আমরা মনে করি যে মানুষের মননশীলতায় পরিবর্তন আনার জন্য গণ আন্দোলন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। গণ আন্দোলনের মধ্য দিয়েই মানুষ সে মনন কাঠামোর একটা পরিবর্তন আসে, তারা শাসক গোষ্ঠীকে চিনতে শেখে এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতে শেখে। আর একটা ব্যাপার শুধু বলতে চাই যে পুলিশ আজকে হামলা করছে, সেই পুলিশ যখন তার গায়ের পোশাকটা খুলে ঘরে রাতে ঘুমাতে যায়, সে নিজেও এই আতঙ্কে ভোগে যে আজকে সে এবং তার পরিবার এই বাংলাদেশে নিরাপদ না। ফলে তারও ঘুরে দাঁড়াতে হবে এবং ঘুরে দাঁড়ানোর সময় এখন আসলে চলে এসেছে। ফলে সেই জায়গা থেকে তারাও ভাববে, তাদের পরিবারও ভাববে এবং কোনো মানুষই আমাদের কাছে ঘৃণার পাত্র না। আমরা মনে করি প্রত্যেকের মনন জগৎ পাল্টানো সম্ভব এবং প্রত্যেকের মধ্যে যে ভীতি আছে সেই ভীতির জায়গাটা দূর করে আন্দোলনে আসলে গণ আন্দোলনের শক্তি এবং সামর্থ্য নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মানুষকে দাঁড়াতে হবে, তাহলে এই জায়গাটা আমরা অতিক্রম করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি, আমাদের দেশের ইতিহাস তাই বলে। ধন্যবাদ সাইমা। সুস্মিতার কাছে একটু যাই। সুস্মিতা, সেটা হচ্ছে যে আমরা শুনলাম সাইমার কাছ থেকে আসলে গণ আন্দোলনের বিকল্প নেই এবং গণ আন্দোলনে এই যে গণসম্পৃক্ততা, মানে এইটা আসলে সেই রকম ভাবে দেখা যায় না আমাদের কোনো আন্দোলনে। এইবার যতটুকু হয়েছে আমরা আসলে দেখা যায় যে কোনো একটা ঘটনা ঘটলো, মানে বাম রাজনৈতিক দলগুলোই দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, শাহবাগে দাঁড়াক বা প্রেস ক্লাবের সামনে দাঁড়াক, মানে যে গণসম্পৃক্ততাটা নাই। তো আমাদের আসলে এখানে একটা প্রশ্নও এসেছিল তোমার কাছেই, সেটা হচ্ছে যে সাংসদ তো আমাদের অনেক সংসদে, তাদেরকে জবাবদিহিতায় আনার উপায়টা কি মনে করছো? মানে তাদেরকে কিভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়? তোমার আনমিউট করে নিতে হবে তোমার মাইক্রোফোনটা। কোথায় গেল? ও তো অফই হয়ে গেছে। আচ্ছা, ও মনে হয় ফিরবে। সবারই নেটে প্রবলেম হচ্ছে দেশে। মোনাকেও দেখা যাচ্ছে না। আচ্ছা, ঋদ্ধর জন্য একটা প্রশ্ন রেডি করেছিলাম, সেটা হচ্ছে, আচ্ছা মোনা আসছে, মোনা কি এই প্রশ্নটার উত্তর দেবে?
মোনা, তুমি আনমিউট করে নাও। প্রশ্নটা একটু প্রশ্নটা ছিল যে সাংসদ তো আমাদের অসংখ্য, এবং আমাদের আহ, মানে মনোনয়ন প্রাপ্ত সাংসদদের সংখ্যাও বেশি। তাদের আসলে ভূমিকাটা কি, এবং তারা কেন মানে এই জায়গাগুলোতে কাজ করছে না? তাদেরকে কিভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়? জি আপু, সত্য বলতে গেলে তো আসলে সাংসদ তো হয় জনপ্রতিনিধি, কিন্তু তাহলে তো প্রশ্নটা আসলে এদিক থেকে আসলে আমাদের সাংসদরা কি আমাদের জনপ্রতিনিধি কিনা, কিংবা তারা যে প্রতিনিধিত্ব করছে তারা কি আসলে জনগণের সম্মতিতে এই প্রতিনিধিত্বের জায়গায় গিয়েছে কিনা। আমরা তো দেখেছি যে আমাদের এই প্রতিনিধিরা আসলে কিভাবে জনপ্রতিনিধি হয়ে উঠেছে। এটা প্রতিনিধিত্ব আসলে হয়ে উঠেছে স্থানীয় গুন্ডা এবং পুলিশ বাহিনীর সহায়তায়, জনগণের সমর্থন নিয়ে তো তারা হয়নি। যার ফলে এই যে জনগণের জায়গা থেকে জনগণের আহ আকাঙ্ক্ষার জায়গায় তাদের যে অবস্থান, সেই অবস্থানটা তাদের নেই। জনগণ কি চায় সেই বিষয়ে তাদের আসলে ভাবনা নেই। যদি এমন হতো যে তারা সত্যিকার অর্থেই যদি জনগণের প্রতিনিধি হতো, তাহলে আসলে জনগণের প্রত্যেকটি আকাঙ্ক্ষা এবং এই যে মানুষের যে চাওয়া কিংবা এই যে মানুষের যে অবস্থান, সেখানে তারা অবস্থান নিত। এবং ধন্যবাদ। যদি এমনটা হয় যে তারা কিভাবে তাদের এই অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তাহলে স্বাভাবিকভাবেই এই যে জনপ্রতিনিধিত্ব হয়ে ওঠা, সেই প্রক্রিয়াটাকে আমাদের ঠিক করতে হবে। আবারও মানে ঠিক একই প্রশ্নে আসে যে আমাদের যে আইনি কাঠামো কিংবা আমাদের যে জনপ্রতিনিধি তৈরি হওয়ার যে কাঠামো, আমাদের যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থাকে আহ সুস্পষ্ট এবং সেই নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ করে তুলতে হবে। এই ভোট ডাকাতির মধ্য দিয়ে যারা আসলে প্রতিনিধিত্ব তৈরি হয়, তারা আসলে কোনোভাবে আমাদের প্রতিনিধি হতে পারে না। তার মানে মানে আমরা ধরেই নেব যে এই যে আমরা সংসদ সদস্যদের মানে আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ইসের টাকায় মানে পেলে পুষে বড় করা হচ্ছে, এবং তাদের কোনো জবাবদিহিতা নেই আমাদের জনজীবনে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। আচ্ছা, সুস্মিতা, তুমি তখন অফ হয়ে গিয়েছিলে, তোমার কাছে একটু ফিরতে চাই। আচ্ছা, সরি আপু, বারবার অসুবিধা নেই। না, হচ্ছে এটা বুঝতে পারি যে হ্যাঁ, এই প্রশ্নটাই তো বুঝছেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই এটা প্রশ্নটা আলোচনাটা তুমি তো এসেছে আর কি, শুনেছো। যেটা আমি বলতেই চাচ্ছিলাম। হুম, হ্যাঁ, যেটা হচ্ছে যে আসলে আমাদের ওই যে দুটা নির্বাচন আসলে একটা মানে ডাকাতির, একটা ভোট ডাকাতির মধ্য দিয়ে যে নির্বাচন, সেই সাংসদদের কাছ থেকে যে আমরা আসলে জবাবদিহিতার প্রত্যাশা আসলে আসে না, কারণ জনগণের প্রতিনিধি হয়ে আসেনি। এই আলোচনাটা এসেছে, তাহলে এখন এই জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আসলে সত্যিকার অর্থে সঠিক প্রক্রিয়ায় আসলে নির্বাচনটা হওয়া উচিত ছিল, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আর কি। সেটা এখন যে পরিস্থিতি, তাহলে সেখানে জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে, সেটা আমরা এখন যেটা বলতে পারি যে একটা আমাদের মুক্তিযুদ্ধের সময়ও যদি আমরা দেখি, যে মুক্তিযুদ্ধের সময় এই যে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটেছে, যে এটা তো কোনো ধরনের এখন যেভাবে করে বোঝানোর চেষ্টা হয় যে এটা শুধুমাত্র একটা প্রবৃত্তিগত তাড়নার বিষয় পুরুষের, এই যে ধর্ষণের ঘটনা, বিষয়টা তো আসলে সেরকম ছিল না। ওখানে আমরা যে নৃশংসতাগুলোর চিত্র দেখি, সেখানে আমরা স্পষ্টভাবেই দেখি যেটা প্রবৃত্তির কোনো ধারণা ছিল না, এটার সাথে স্পষ্টভাবে একটা প্রতিহিংসা চরিতার্থ করার বিষয় ছিল, একটা জোর জবরদস্তি ক্ষমতা এবং যুদ্ধে পরাস্ত করার বিষয় ছিল। তাহলে আজকের দিনে আমরা প্রত্যেকটা ধর্ষণের ঘটনার ক্ষেত্রে দেখি যে পাহাড়ে যা বিষয় হচ্ছে, এখানে সম্পূর্ণভাবে তাদেরকে পরাস্ত করা, তাদেরকে অধীনস্থ করে রাখার জন্য এই ধর্ষণগুলো সংঘটিত হচ্ছে, এবং একেবারে বাংলাদেশের সবচেয়ে শক্তিধর বাহিনী সেটা ঘটাচ্ছে, আর্মি বাহিনী সেই ঘটনাগুলো ঘটাচ্ছে। আবার আমরা যদি দেখি এখানে নোয়াখালীতে এর আগে যে ঘটনাটা হলো, যে সুবর্ণচরে যে নারীকে গণধর্ষণ করা হলো, সেখানে ভোট না দেওয়ার কারণে, নৌকায় ভোট না দেওয়ার কারণে তাকে রেপ করা হয়েছে। আবার রিসেন্ট সময় আমরা যে বিষয়গুলো দেখেছি, তনুর বিষয়টা কি হলো, আর্মি বলে পুরো একেবারে ধামাচাপা দেওয়ার শুরু থেকে সর্বরকম চেষ্টা, এবং এখনো সে বিচার আমরা দেখছি না। এখানে ক্ষমতার সম্পর্ক, ইভেন এখনো যদি আমরা দেখি কোনো একটা মেয়ে কথা শুনছে না বা কেউ কোনোভাবে কথা শুনছে না, তাহলে তাকে থ্রেট দেওয়া হচ্ছে কিভাবে, তাহলে তাকে গ্যাং রেপ করা হবে। তাহলে এটার মধ্যে তো কোনো প্রবৃত্তি নেই, এটা স্পষ্টভাবে তাকে অপদস্থ করা, সমাজে তাকে তার অবস্থানকে মানে হেয় প্রতিপন্ন করা। সে সামাজিকভাবে ধর্ষিত হলে একটা মেয়ে মানে শারীরিকভাবে নির্যাতনের সাথে সাথে পরাস্ত হওয়ার সাথে সাথে সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে বলে মনে করে আমাদের এরা, এই ধর্ষকেরা।
তাহলে সেই জায়গা থেকেই করা হচ্ছে। তাহলে আজকে আমরা দেখি যে যারা দুঃশাসনের পক্ষে দাঁড়ায় তাদের মাধ্যমে এই ধরনের অপকর্মগুলো ঘটানো হচ্ছে, এই ধরনের নৃশংসতা সংঘটিত হচ্ছে। এই দুঃশাসনের এগেইনস্টে যারা লড়াই করে, ৭১-এ যারা লড়াই করেছে, তারা এখানকার নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে রক্ষা করেছে, আমরা দেখেছি। আজকের দিনেও যারা এই দুঃশাসনকে রুখে দাঁড়াবে, কেবল তাদের পক্ষেই এই নৈতিক চরিত্র ধারণ করা সম্ভব, যে তাদের পক্ষেই কেবল একজন নৈতিক মানুষ হওয়া সম্ভব যে হচ্ছে এই অন্যায়গুলো করবে না সংগঠিত ভাবে। তার মানে চরিত্র নির্মাণের জন্য আজকে আমাদের প্রয়োজন যে এই দুঃশাসনকে রুখে দাঁড়ানো, এই স্বৈর শাসনকে রুখে দাঁড়ানো, এই লুটপাটকে রুখে দাঁড়ানো। তা ব্যতীত সারা দেশ জুড়ে এই সংকটের সমাধান হবে না। দেশের মানুষকে এই দুঃশাসনের এগেইনস্টে ঐক্যবদ্ধ হয়ে আজকে লড়াইয়ে নামতে হবে। মানে সুস্থ রাজনৈতিক ব্যবস্থা না থাকলে এই দুঃশাসন তো কাটবে না কখনোই। মানে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সুস্থতাটা জরুরি। হ্যাঁ, তো ধন্যবাদ সুস্মিতা। সেটা এই জায়গাতেই আমি একটু ঋদ্ধর কাছে যদি অল্প সময়ের জন্য ফিরতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে গণ আন্দোলন, গণসম্পৃক্ততা, যেটা মানে আমরাও তো এই সময়টা পার করে এসেছি, তোমরা এখনকার প্রজন্ম, মানে আমাদের সময় একজন মানে হওয়া উচিত ছিল, একজন নেতা পাওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আমরা এই নেতাটা কেন পাচ্ছি না, এই নেতৃত্বটা কেন তৈরি হলো না আমাদের মাঝে? মানে আমরা কেন আজকে একজন, আমার মনে হয় যে একজন নেতার অভাব বোধ করি, যে যার ডাকে, যেরকম একজনের ডাকে আমরা ৭১ একটা হয়েছিল এবং যে কারণে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল একটা যুদ্ধে, দেশ স্বাধীনের যুদ্ধে। আজকে আমাদের সমাজে এত এত বৈরিতা, এত এত মানে কি বলবো, অনেকগুলো ব্যাপার ঘটছে যেগুলো আমরা বিরোধিতা করছি। সেইগুলো কাটানোর জন্য আমাদের তো একজন মানে নেতৃত্বের দরকার। সেই বলিষ্ঠ নেতৃত্বটা কি মনে হয় তোমার, যে আমাদের অভাবটা কোথায়, আমাদের সমস্যাটা কোথায় নেতৃত্ব তৈরি না হওয়ার পেছনে? আমার এই প্রসঙ্গে যেটা মনে হয় সেটা হচ্ছে যে একেবারে ইচ্ছা করে তো ধরেন ছোটবেলা থেকেই এক ধরনের সাম্প্রদায়িক যে মনোভাব বা পুরুষতান্ত্রিক যে মনোভাব, আপনি দেখবেন যে এই ইস্যুগুলাতে হচ্ছে মানে সাম্প্রদায়িকতা বিরোধী কোনো ইস্যু, পুরুষতান্ত্রিকতা বিরোধী কোনো ইস্যু, আপনি দেখবেন এই ইস্যুগুলাতে হচ্ছে যে সামনে থেকে ফ্রন্ট লাইন থেকে নেতৃত্ব দেওয়ার মতো লোকের খুব অভাব। যদি আমি স্পেসিফিক্যালি বলি, মানে হয়তো মানে যদি একেবারে আত্মসমালোচনা করি, তাহলে হয়তো আমাদের প্রজন্মেরই একটা বা হয়তো ইয়ে আছে যে মানে সমস্ত আন্দোলনেই আমরা এক ধরনের নেতৃত্বের অভাব বলেন, বা আন্দোলনের যে ইয়েটা আর কি, ধরেন দাবি আদায় হলো না, এক পর্যায়ে এটা স্তীমিত হয়ে গেল। এটা আমি মাঝে মধ্যে চিন্তা করি আর কি, যে আসলে এইটার সমাধান কি, যে আমরা আন্দোলন করলাম মানে তখন এক ধরনের আত্মদহনও হয়। আমি জানি সুস্মিতা আপু আছেন, বাকিরা আছেন, নিশ্চয়ই তাদেরও আমার সাথে একমত হবে নাকি। আসলে কোথায় ভুলটা হয় আমি জানি না। মানে আমাদের আসলে এক ধরনের আন্দোলনের যে মানে আন্দোলনের যে ফিনিশিংটা বা আন্দোলনের যে মানে ধরেন দাবি আদায় হলো না, তারপর একসময় এটা স্তীমিত হয়ে গেল, এটাও আমি মনে করি যে একেবারেই আপনার এইখান থেকেই আসে আর কি, যে নেতৃত্বের যে অভাব বা এইটা। এখানে একটা বিষয় হতে পারে যে আমাদের যে নার্সিংটা সেটা আর কি, মানে ঠিকঠাক কোনো নার্সিং আসলে কারো নাই। কারণ হচ্ছে যে ওই যে পাঠ্যপুস্তক থেকে শুরু করে সমস্ত জায়গায় এক ধরনের হচ্ছে যে পুরুষতান্ত্রিক মনোভাব, সাম্প্রদায়িক মনোভাব, এটা ইচ্ছা করেই ঢুকায় দেওয়া হচ্ছে। এক ধরনের এই যে গত কয়েক বছরে এগুলোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ধস নেমেছে, স্বাস্থ্য ব্যবস্থায় ধস নেমেছে। আসলে আমাদের কোনো ব্যবস্থাই তো এখন আমি দেখি না যেটা কে আমরা মানে বলতে পারি যে এই ব্যবস্থা নিয়ে আমরা এগিয়ে আছি, যেটাকে সরকার উন্নয়নের অগ্রগতি বলে, যে অগ্রগতি আমাদের অর্জন হয়েছে। হ্যাঁ, আমাদের কিছু অগ্রগতি হয়তো কিছু জায়গায় আছে, অস্বীকার করছি না, কিন্তু মানে মূল জায়গাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় যেভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে সাম্প্রদায়িকতা, হ্যাঁ, আমাদের পাঠ্যপুস্তক চেঞ্জ করে ফেলা হয়েছে। তো সেইখানে আসলে কিভাবে আশা করতে পারি যে আমাদের, ধরো তোমাদের পরে এখন যারা পড়াশোনা করছে, ছোট থেকে বড় হচ্ছে, মানে কোথায় এই এই সমস্যার সমাধানটা কোথায় হতে পারে? আমি যদি এটা একটু স্পেসিফিক্যালি বলি, শুধু হচ্ছে যে ধরেন মানে ওইটাই না আর কি, পাঠ্যপুস্তকের পরিবর্তনই না এখানে, এক ধরনের মানে শিক্ষার যে মানে উদ্ভট টাইপের একটা মানে নতুন জিনিস আমরা আসলে গত কয়েক বছরে দেখেছি। সেটা হচ্ছে যে মানে শিক্ষা ব্যবস্থাটাকে অনেকাংশেই শিক্ষা ব্যবস্থাটাকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এটাকে আরো যতগুলো ভাগ করা সম্ভব, যতগুলো
নতুন ধারা আনা সম্ভব, এবং সেগুলো উদ্ভট উদ্ভট হচ্ছে যে এক ধরনের বাণিজ্যিকীকরণের চেষ্টা। যেমন ধরেন মানে আমরা যদি এখন এই মুহূর্তে আমি যদি চিন্তা করি আর কি, তাহলে যে কয়টা মানে ধারায় আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চলে, সেটা ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, ইংরেজি ভার্সন, পলিটেকনিক, মাদ্রাসা, ক্যাডেট কলেজ, এরকম অনেক কিছু আছে। তো সেইখানে ধরেন মানে শুরু থেকেই মানে শিক্ষাটাকে এক ধরনের পণ্যে পরিণত করা, এবং সেখান থেকে আসলে যেন মানে রাজনৈতিক সম্পৃক্ততা ছেলে মেয়েদের না তৈরি হয়, তারা যেন আসলে ধরেন পুরুষতন্ত্র বা সাম্প্রদায়িকতা বিরোধী কোনো মানে যে লেসন, সেটা যেন তারা না পায়, এই ধরনের একটা মানে চেষ্টা তো করা হচ্ছেই আর কি। এবং ওইটাই আর কি আমার মনে হয় যে একটা বেসিক প্রবলেম, যে ওখান থেকে মানে ওখান থেকে এটা উঠে এসেছে যে মানে এক ধরনের যে এই প্রচেষ্টা আর কি, এটার আসলে শিকড়টা খুব গভীরে আর কি, এবং সেই জন্যই এক ধরনের মানে রাজনীতি বিমুখতা বলেন বা আন্দোলন বিমুখতা বলেন, মানে ঠিক আছে, এবং তার সাথে ঠিক আছে আমি করলাম না আর কি আন্দোলনটা, আমার কি আসলো গেল, এরকম এক ধরনের মনোভাব ইচ্ছা করেই ঢুকানো হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে মানুষের মনে তো একটা স্পষ্ট ভয়ও আছে যে আমি যে যাব, মানে আগে তো হচ্ছে যে নেতৃত্ব তৈরি হতে হলে আমাকে তো আসলে ঠিকঠাক সম্পৃক্ত হতে হবে আন্দোলনের সাথে। সেইটা যেমন আমি যেটা বললাম যে এখন অনেকটাই যে ভয়টা আর কি, মানে অর্থাৎ এখন যে আমরা এই আন্দোলন ধরে যে মানুষের ব্যাপক সম্পৃক্ততা দেখলাম, সেটা আমার মনে হয় যে ওইটা এক ধরনের একটা কারণ আর কি, যে মানে মানুষের তো আসলে এক ধরনের একটা মানে সহ্য শক্তির সীমা থাকে আর কি, এবং সেইটা যখন পার হয়ে যায়, মানে ধরেন বেগমগঞ্জের যে ঘটনা, সেই ভিডিওটা তো একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছে প্রত্যেক ব্যক্তি মানুষের মনে। যদি মানে অনেকেই লিখেছেন যে আমি রাতে ঘুমাতে পারছি না, আমি খেতে পারছি না, মানে ধরেন ভিডিওটার প্রথম 10 সেকেন্ডে যদি আপনি দেখেন আপনার অসুস্থ লাগা শুরু করবে, এরকম একটা ব্যাপার। তো এই জায়গায় আসলে ধরেন ওই শিকলটা আমি মনে করি যে ভাঙছে, এবং এই আন্দোলনে অনেকটাই মানে আমরা দেখেছি যে গণমানুষের যে সম্পৃক্ততা, অথবা আমরা দেখেছি যে নেতৃত্বের যে কথাটা বললেন, আমরা দেখেছি যে স্কুল কলেজ থেকে আপু সুস্মিতা আপু হচ্ছে যে ভিকারনেসার কথা বলেছেন ইতিমধ্যে। ভিকারনেসায় একেবারে সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে হচ্ছে যে তারা এটা দায়িত্ব নিয়ে মানে তারা এটা সংগঠিত করেছে, সেটা খুবই আমি মনে করি যে একটা মানে একটা দৃষ্টান্ত আর কি। এবং এই জায়গায় হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন এবং আপনি হচ্ছে যে বিভিন্ন বলেন, সেখানে এখন এইটা হচ্ছে যে ধরেন এক ধরনের সম্পৃক্ততা মানুষের তৈরি হচ্ছে, কিন্তু সেটা ধরে রাখার দায়িত্বটা নিঃসন্দেহে আমি মনে করি যে, যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, আমি মনে করি যে দিনের শেষে আমাদের, অর্থাৎ আমরা যারা আসলে অ্যাক্টিভিস্ট বলেন বা ছাত্র রাজনৈতিক কর্মী বলেন, এখানে আমাদের একটা বিরাট দায়বদ্ধতা থেকে যায়। সেখানে আসলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে মানে আন্দোলনটাকে আসলে ঠিকঠাক এক ধরনের একটা নার্সিং করা, মানে আমি যদি স্পেসিফিক্যালি বলি, আন্দোলনটা মানে দখল করে একটা রাজনৈতিক রূপ দেওয়ার কোনো প্রবণতার কথা আমি বলছি না। আমি বলছি যে এইটাকে যে সঠিক নার্স করা, যেমন ধরেন মানে এইটাতে যদি একটা ন্যূনতম রাজনৈতিক নার্সিং না থাকতো, তাহলে যেটা ঘটতো এটা হয়তো দিনের শেষে ওই যে ফাঁসির আন্দোলনে পরিণত হইতো আর কি, এবং ফাঁসি অ্যাপ্রুভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো এই আন্দোলনটা স্তীমিত হয়ে যেত। তো সেইটাকে আসলে এক ধরনের একটা মানে ওই যে যেটা বললাম, যেটা দিয়ে শুরু করলাম, যে আন্দোলনের যে শেষটা সেটাকে মানে সুন্দর করা, বা আন্দোলনের যে ফ্লোটা সেটাকে সুন্দর, এইটার জন্য আমি মনে করি এক ধরনের একটা নার্সিং দরকার। এবং আপনি যদি খেয়াল করে দেখেন স্পেসিফিক্যালি, তাহলে এই লং মার্চেও আপনি দেখবেন যে মানে প্রচুর সাধারণ মানুষের সম্পৃক্ততা বা তাদের বক্তব্য, তারা কথা বলছেন বিভিন্ন জায়গায়, এখানে কিন্তু কোনোভাবেই আমরা তাদেরকে ইন্টারাপ্ট করার কোনো চেষ্টা করিনি, কোনো সংগঠনই না। এখানে তো অনেকগুলো ছাত্র সংগঠন ছিল, কেউই করেনি, কিন্তু নার্সিং এর যে কাজটা, অর্থাৎ মানে আলাপটা যেন ভুল ট্র্যাকে চলে না যায়, সেইটা আমার মনে হয় যে সেটা গুরুত্বপূর্ণ, মানে সেটা আমাদের দায়বদ্ধতা। আমি এটা মানে মনে করি যে এটা আমাদের দায়বদ্ধতা, এবং সেই জায়গায় আমরা আসলে এই কাজটুকু করা আর কি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। তারপরে নেতা যেই হোক, সে রাজনৈতিক হোক বা যেই হোক, অর্থাৎ তাকে নার্সিংটা করার দায়িত্বটা আমি মনে করি যে আমাদের বা আমাদের। এখানে তুমি বলতে চাচ্ছ যে সমন্বয়ের একটা ব্যাপার আছে। হ্যাঁ, নিঃসন্দেহে একটা সমন্বয়ের ব্যাপার আছে, এবং আপনি দেখেন যে খুবই সুন্দরভাবে এবার সমন্বয়টা হয়েছে। মানে এই জায়গায় আমরা আসলে এই আন্দোলনটা নিয়ে খুব গর্বিত আর কি। মানে আপনি পলিটিক্যাল বলেন, অ্যাপলিটিক্যাল বলেন, কেউ আসলে কালকে হামলার পরে যখন এসে মিছিলে আমাদের যিনি স্লোগান দিচ্ছিলেন জহরদা, তাকে এসে হচ্ছে যে আমি ঠিক তার পাশেই দাঁড়ানো ছিলাম। আমি দেখলাম যে দুজন লোক মিছিলে ঢুকলেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে গিয়ে জহরদার গলাটাকে টিপে ধরলেন, মানে একদম থাবা দিয়ে টিপে ধরে প্রথম যে কথাটা বললেন, মানে গালিগালাজ থামিয়ে, সেটা হচ্ছে যে তুই সরকার বিরোধী স্লোগান দিলি কেন। এবং সাথে সাথে আপনি মানে যে রিয়াকশন
আর এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকের যে রিয়াকশন ওখানে, সেটা আপনি মানে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতা বলেন, আর হচ্ছে যে একেবারে যে মেয়েটা আজকে আসছে এই লং মার্চে প্রথম, সে কোনো জায়গায় আসছে আর কি কোনো একটা প্রোটেস্টে, তাকে বলেন, আমি দেখেছি যে এটা মানে একেবারে সমান ভাবে তারা মানে একেবারে গর্জে ওঠার যে ব্যাপারটা, এবং সাথে সাথেই যেটা হয় যে পুলিশ এসে তাদের শেল্টার দেয়, অর্থাৎ হামলাকারীদের যে দুজন হামলাকারী প্রথম ঢুকলো তাদের শেল্টার দেয়, এবং হচ্ছে যে আমাদেরকে নানাভাবে তারা হচ্ছে যে থামানোর চেষ্টা করে যেন আমরা হচ্ছে যে প্রতিরোধ করার যে সুযোগটা সেটা যেন আমরা না পাই। এবং তারপরে ওখানে একটা জটলা সৃষ্টি হয় এক ধরনের, তারপরে এক ধরনের সংঘর্ষের দিকে যখন রূপ নেয় তখন পুলিশ আমাদেরকে হচ্ছে যে আমরা হচ্ছে যে আবার মিছিল শুরু করি এবং ওই দুইজন চলে যায়। এবং তারপরেই আহ যেটা ঘটে সেটা হচ্ছে প্রচুর মানুষ হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা হচ্ছে যে বিপুল পরিমাণ লাঠি সোটা, রড, হাতুড়ি, ইট পাটকেল নিয়ে আমাদের বাসগুলোতে হামলা চালায় ঠিক যখন আমরা বাসে উঠছি। এবং তখন কিন্তু অনেক মানুষ বাসের বাইরেও ছিলেন, কিছু লোকজন পিছেও পড়ে যান এবং তারাও হচ্ছে যে ভাবে আহত হন, কেউ কেউ হচ্ছে যে মানে দৌড়ে বাসে ওঠার সুযোগ পান। এবং আমরা মানে একেবারে আমি যে বাসটায় ছিলাম সেই বাসটার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমি নিশ্চিত যে প্রত্যেকটি বাসেরই হচ্ছে যে অভিজ্ঞতা তাই। আমরা একেবারে মাথা গুনে মানে প্রত্যেকে উঠেছে এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাসটা ছাড়িনি। এবং সেই কারণেই কিন্তু মানে আমাদের আপনারা দেখবেন যে বাসগুলো আগাচ্ছে না বেশ কিছুক্ষণ, মানে হামলার যে ভিডিওটা এসেছে সেখানে দেখবেন যে বেশ কিছুক্ষণ বাসগুলো আগাচ্ছে না, মানে বাসে ইট পাটকেল ছোড়া হচ্ছে, হাতুড়ি দিয়ে কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে, মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এই বাসটা আগাচ্ছে না। এইখানে কিন্তু আমরা মানে প্রত্যেকে যাদের চেহারা চিনি তাদেরও গুনেছি, এবং যারা হচ্ছে যে মানে ধরেন একজন একজনের বন্ধুকে নিয়ে আসছে, তাকে একটা রিমাইন্ডার দেওয়া যে তোমার বন্ধু উঠছে কিনা, এই টাইপের যে বিষয়গুলো, অর্থাৎ একজনও যেন পিছনে না পড়ে, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে না উঠে এসেছে ততক্ষণ পর্যন্ত বাইরে যারা ছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়, এবং তারপরে ভিতরে যারা ছিল তারাও হচ্ছে যে কাঁচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এই যে আন্দোলনের স্পিরিটটা, যে আমার সহযোগিতা, আমার মানে এই যে এই আমি নিশ্চিত যে এই লং মার্চে যারা গিয়েছে তাদের একটা মানে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে বাকি জীবনের জন্য, অথবা শাহবাগে আমরা যারা আসলে দাঁড়িয়েছি শুরুর দিন থেকে, আমাদের আসলে ভেতরে একটা মানে যে রাজপথের যে এক ধরনের স্পিরিট থাকে আর কি, যে মানুষের সাথে মানুষের সম্পর্ক, সেটা আসলে অদ্ভুত সুন্দর আমি মনে করি। এবং এটা মানে সেটাই আর কি এখানে ঘটেছে, এবং সেখানে পলিটিক্যাল বলেন অথবা সাধারণ শিক্ষার্থীদের কথা বলেন, প্রত্যেকেই এর। ধন্যবাদ ঋদ্ধ, তুমি অসুস্থতার পরেও আমাদেরকে সময় দিয়েছ, মানে অসংখ্য ধন্যবাদ। হুট করেই তোমাকে ডেকে নিচ্ছি। আমি মুনার কাছে একটু যেতে চাই, সেটা হচ্ছে ধর্ষণের সাথে তো ক্ষমতার একটা বিশাল সম্পর্ক, এটাকে তুমি কিভাবে দেখছো মুনা? জি আপু, শুধুমাত্র ধর্ষণ বিষয়টা এই জায়গা থেকে না, যে অন্যায়গুলো হয় কিংবা যে দুর্নীতিগুলো হচ্ছে, নানান ভাবে যে অন্যায়গুলো সংগঠিত হচ্ছে, এই জায়গাগুলোর সাথে আসলে ক্ষমতার একটা সম্পর্ক খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ হচ্ছে যে ব্যক্তি আসলে এই অন্যায়গুলো করছে বা করার মতো সাহসিকতা অর্জন করছে, তার আসলে এতটুকু মনস্তাত্ত্বিক গঠন আগে প্রয়োজন যে কোনো ব্যক্তি মানে একজন ব্যক্তি তো চাইলেই যে কোনো কিছু করতে পারে না, সাধারণ মানুষের পক্ষে আসলে এটা সম্ভব হয় না। ফলে তার যদি কোনো রকম ভাবে আশ্রয়দাতা কিংবা তাকে শেল্টার দেওয়ার মতো পর্যাপ্ত উইংস কিংবা তাকে শেল্টার দেওয়ার মতো পর্যাপ্ত ক্ষেত্র না থাকে, তাহলে আসলে একজন ব্যক্তি এই ধরনের নির্মমতা কিংবা বর্বরতার কিংবা এরকম জঘন্যতম অপরাধের দিকে আসলে নিজে ধাবিত হতে পারে না। তার অতটুকু সাহসিকতা আছে কিনা এটা হচ্ছে প্রশ্ন। ফলে সেই দিক থেকে এই যে নানান ভাবে রাজনৈতিক ভাবে মানে এই ধর্ষক গুলোকে কিংবা এই নানান ভাবে যে নির্যাতক গুলো আছে কিংবা অপরাধকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়, কারণ আমরা একটু আগে আপনি যে প্রশ্ন করেছিলেন যে আমাদের জনপ্রতিনিধিত্বের বিষয়, এই যে আমাদের এখনো পর্যন্ত যে ক্ষমতা কাঠামো আছে সেটা আসলে টিকে থাকার পেছনে আসলে জনগণ কিন্তু জনগণের সাপোর্ট এটা কিন্তু খুব বেশি নাই। জনগণ আসলে প্রত্যেকটি মানুষ এখন এই সকল কিছু নিয়ে খুব বেশি বিরক্ত এবং যা চলছে এটার আসলে একটা প্রতিকার চায়। তাহলে এই যে ক্ষমতায় টিকে থাকা কিংবা এই সবকিছু চালিয়ে নেয়, এটা চলছে হচ্ছে স্থানীয় কিংবা হচ্ছে প্রত্যেক এলাকায় অঞ্চলে যে কি বলে যে গুন্ডা বাহিনীগুলো আছে কিংবা যে পুলিশগুলোকে যে গুন্ডা বাহিনীতে রূপান্তর করে দেওয়া কিংবা নানান ভাবে যে দলীয় নেতৃবৃন্দ আছে তাদের উপর ভর করে আসলে এই পুরোটা কাঠামো চলছে। ফলে তারা এই যে
এই ভর করে যে চলা, এই ভরকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে তো আসলে তাদেরকে তাদের মতো করে স্বাধীনতা কিংবা তাদের যেই চাহিদা সেটা আসলে মানে মেটানোটাই স্বাভাবিক। তো সেই চাহিদা মেটাতে গিয়েই এই যে জনগণের উপর যে নানান ধরনের নিপীড়ন চলছে সেটাকে আসলে তারা এক জায়গা থেকে কি বলে নানান মানে এক জায়গা থেকে এই নিপীড়ন গুলোকে তারা মোটিভেট করছে, এবং যে অপরাধীগুলো আছে তাদেরকে নানান ভাবে অপরাধ প্রবণতায়, কারণ সে তো আসলে জানে, একজন ব্যক্তি সে জানে যে তার অপরাধ করলে সেটার কোনো ধরনের কোনো বিচার তো অনেক পরের বিষয়, সেটা আসলে কোনো মানে লোকচক্ষুর সামনেই আসবে না। কারণ একজন নারী সে যখন ধর্ষণের শিকার হয় কিংবা যে কোনো ব্যক্তি যখন কোনো ধরনের নিপীড়নের শিকার হয়, সে ন্যূনতম ভাবে যে বলবে তার এই বলার জায়গাটুকুই থাকে না। আমরা দেখবো যে একজন ধর্ষণকারী সে দাম্ভিকতার সাথেই বলছে যে তুই কি করবা দেখে নেব, কিংবা একজন নিপীড়ক কিংবা একজন অপরাধ করার পরে সে দাম্ভিকতার সাথেই মানে তার মধ্যে এই ধরনের কোনো ধরনের গিলটি ফিল কিংবা অপরাধ প্রবণতা কাজ করা, সেগুলো আসলে মানে কোনো ধরনের ভীতির জায়গা তার মধ্যে তৈরি হয় না। আমরা তো এই করোনা কালীন সময় আমাদের স্বাস্থ্য খাতের অবস্থাটাও দেখেছি। এইরকম একটা দুর্যোগের সময় যারা হচ্ছে মানে যারা এই মানে মানুষের চিকিৎসা নিয়ে এইরকম দুর্নীতি করতে পারে, মানুষের জীবনকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, এইরকম দুঃসাহসিকতা তো আমরা দেখেছি। এই দুঃসাহসিকতার পেছনে যে মদতটা কিংবা তাদের এই দুঃসাহসিকতা অর্জনের যে জায়গাটা, সেটা আসলে এই যে ক্ষমতা কাঠামো টিকিয়ে রাখার ক্ষেত্রে তারা জানে যে তাদেরকে আসলে কোনোভাবেই এই মানে এই রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন তারা তাদেরকে কোনোভাবেই অসুবিধায় ফেলবেন না, কারণ তারা যদি অসুবিধায় পড়েন তাহলে রাষ্ট্র মানে এই সরকার পক্ষের আসলে এই ক্ষমতায় টিকে থাকাটা কষ্টকর হয়ে উঠবে, যেহেতু জনগণ তাদের সমর্থনে নেয়। ফলে এই জায়গাটা থেকে মানে এই যে অপরাধীরা তারা অপরাধের দিকে অনেক বেশি ঝুঁকছে, এবং তাদের আশ্রয়ের জায়গা থেকে তারা খুব কি বলে খুব মানে কোন ধরনের চিন্তার বাইরে গিয়ে তারা এই ধরনের নির্মমতা বা জঘন্য অপরাধগুলো মানে করার মতো সাহসিকতা তারা দেখিয়ে থাকে। ধন্যবাদ মুনা। আমরা আসলে আজকে এখানে র্যাপ আপ করে ফেলবো। তো এই একই প্রশ্নটা জায়গা আমি সুস্মিতার কাছে একটু যেতে চাই। সেটা হচ্ছে যে ঋদ্ধ বলে গেল যে আমাদের আসলে নার্সিংটা প্রয়োজন আন্দোলনের, এবং এই যে যূথবদ্ধ একটা আন্দোলন গড়ে তোলার জন্য এখন, এবং সে ওইটাও বলেছে যে আমাদের আসলে ভুল ট্র্যাকে যাওয়ার এখন আর কোনো পথ নেই, মানে আমাদের ট্র্যাকটা ঠিক রাখতে হবে। তো সেই ব্যাপারে যদি তুমি কিছু বলো যে আমাদের এই যৌথবদ্ধ আন্দোলনটা আসলে গড়ে তোলা কিভাবে সম্ভব, এবং সাংস্কৃতিক আন্দোলন মানে সাংস্কৃতিক বিপ্লব আদৌ সম্ভব কিনা। এই একই প্রশ্ন আমি সাইমার কাছেও থাকবে, মানে এইগুলো দিয়ে এখন শেষ করব। তোমার পরে সাইমা যাবে, ঠিক আছে? সাইমা তখন তুমি আনমিউট করে কথা বলা শুরু করবে। ওকে। খুবই প্রয়োজনীয় একটা এবং বিষয় আর কি। আন্দোলনের কৌশলটা কি হতে পারে? হ্যাঁ, কৌশলটা কি হতে পারে? হ্যাঁ, ঋদ্ধ খুব দারুণ বলেছে যে এই আন্দোলনটা যদি আমরা ন্যূনতম অর্থে যে একটা নার্সিং এর প্রয়োজন সেটা যদি আমাদের না থাকতো তাহলে হয়তো এটা ফাঁসি যাওয়ার আন্দোলনে পরিণত হতো। মানে এটা একটা রাজনৈতিক লিমিটেশন হতো আন্দোলনের আর কি। তো এখন আমরা যেটা বলতে চাই যে আমরা হয়তো বা কাতরতা অনুভব করছি, আজকের তরুণেরা আজকের মানুষেরা কোনো সংকট দেখলে বা কোনো ভয়াবহ দৃশ্য দেখে বা ধর্ষণের এই ঘটনাগুলোর ভয়াবহতা দেখে কাতরতা অনুভব করছি, একটা বেদনা অনুভব করছি, রাস্তায় নামার একটা তাগিদও অনুভব করছি। কিন্তু আমাদের তার সাথে আরো কিছু বিষয় যেগুলো দরকার, যেটা হচ্ছে একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি হওয়া দরকার মানুষের ভিতরে। একটা সেই সংস্কৃতির যে নানা কারণেই হোক আমাদের একটা ঘাটতি তৈরি হয়েছে। শাসক শ্রেণীর এখানে অবদান থাকুক আর পরিপূরক কোনো আন্দোলন না থাকাই হোক, সেগুলো যে কোনো কারণেই হোক আমাদের মানুষের মাঝে কিছু বিষয়, বিশেষ করে তরুণদের মাঝে কিছু বিষয় এসেছে, সেটা হচ্ছে অশ্রদ্ধা, অনাস্থা এবং অপরকে খুব সহজে খারিজ করে দেওয়া। এই সংস্কৃতিগুলো কিন্তু আমাদের ভিতরে নানাভাবে আছে, এবং এগুলোর প্রভাব আমরা দেখি আমাদের আন্দোলনগুলোতে। যে আমরা এখনো যে পোড়খাওয়া নেতৃত্ব নেই, প্রজ্ঞাসম্পন্ন নেতৃত্ব নেই তা কিন্তু নয়। মানে এগুলো আছে, এরকম প্রচুর মানুষ আছে যারা জীবন দিয়ে হচ্ছে যে একটা লড়াই সংগ্রাম চালাচ্ছে, কিন্তু সেই নেতৃত্বের উপর যে আস্থা শ্রদ্ধা তরুণদের যে তৈরি হওয়া, সেটার কিছু না অনেক ঘাটতি আসছে। যেমন কিছু দীর্ঘ সময় ধরে এখানে একটা রাজনীতিহীনতাকে প্রমোট করা হয়েছে নানাভাবে। এখানে মিডিয়া সেখানে ভূমিকা পালন করেছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাষ্ট্রীয় যারা এখানে ভূমিকা পালন করেছে, যে অ্যাপলিটিক্যাল একটা বিষয়কে এখানে প্রমোট করেছে। সেটার কারণে একটা রাজনীতিকে কেন্দ্র করে অশ্রদ্ধা আসছে, মিছিল মিটিং সভা সমাবেশকে কেন্দ্র করে একটা অশ্রদ্ধার চর্চা দীর্ঘদিন ধরে হয়েছে। এর সাথে যেটা হচ্ছে যে আমাদের
এই তরুণ সমাজ এখানে একভাবে করে বিভিন্নভাবে সামনে নিয়ে আসা হয়েছে যে তারুণ্যের শক্তি যেন মহান শক্তি, তারুণ্য কখনো ভুল করতে পারে না, কখনো কোনো ধরনের খারাপ কিছু করতে পারে না, এরা সবসময় সৎ সবসময়। কিন্তু এই যে অন্যায় অপকর্ম ঘটছে তার মধ্যে তো তরুণদেরই একটা ভূমিকা আছে। আজকে ছাত্রলীগ যুবলীগের যে নেতারা হামলা চালাচ্ছে তার মধ্যে তো এদেরই ভূমিকা আছে। তার মানে তারুণ্যের শক্তি মানেই এখানে প্রশ্নহীন শক্তি নয়। আমরা তারুণ্যের শৌর্য বীর্য, তার শারীরিক শক্তি আছে, তার ইনোভেটিভ আইডিয়া আছে, সেগুলো নতুন সময়কে দ্রুত গ্রহণ করার মতো তার এবিলিটি আছে। এটা একটা শক্তি। তারুণ্য যখন আন্দোলনে যুক্ত হয় এই শক্তি আমাদের আন্দোলনকে বেগবান করবে। কিন্তু তার সাথে আমাদের অবশ্যই অতীত আন্দোলনের যে অভিজ্ঞতা, তার সংগ্রাম, সেই অভিজ্ঞতা কিন্তু এর সাথে যুক্ত হতে হবে, সেই নেতৃত্বকে এর সাথে যুক্ত হবে। এই দুই শক্তি যখন ঐক্যবদ্ধ হবে তখন খুব দারুণভাবে আমরা সামনের দিনে এগুলোকে সুস্থ পথে, আপনি যে আন্দোলনকে যে একটা সঠিক পথে পরিচালনার যে কথাগুলো বলছেন সেগুলো হবে। আমরা সেটার উপরে আস্থা রাখি। এবং একটা যেটা বললেন যে একটা উপযুক্ত নেতৃত্ব কেন গড়ে উঠলো না, একজন নেতৃত্বের যে আইডিয়াটা আপনি সামনে নিয়ে আসছেন বা চাচ্ছেন, প্রত্যাশা করছি আমরা আজকের দিনে, আমরা মনে করি যে সেই নেতৃত্বটাও আসলে গড়ে ওঠে একটা জনগণের একটা চেতনার একটা নির্দিষ্ট মানে যখন জনগণ পৌঁছে, গণ আন্দোলন যখন দুর্বল হয় তার মধ্য দিয়েই আসলে তার পরখাওয়া, তার অভিজ্ঞ নেতৃত্ব এখানে দাঁড়ায় আমরা মনে করি। তাহলে আজকেও যে অন্যায় সমস্যা সংকটগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে রাস্তায় দাঁড়ানোর মধ্য দিয়ে আমাদের সত্যিকার অর্থে আমরা পরখাওয়া নেতৃত্ব চিনবো, তাকে সামনে আনবো এবং অভিজ্ঞতা প্রজ্ঞা সম্পন্ন সেই নেতৃত্বের এটাকে কি বলে, সেই নেতৃত্বের সাথে লড়াই করার জন্য মানুষ আসলে ঐক্যবদ্ধ হবে। এই বিষয়টাকেই আসলে অন্যায়ের বিরুদ্ধে সবার দাঁড়ানোটাকে আসলে সমাধান মনে করছি, নেতৃত্ব দাঁড়ানোর পিছনে গড়ে ওঠার জন্য। সাইমাকে বলছি যে একই প্রশ্ন তোমার কাছে, আমরা এইভাবেই র্যাপ আপ করবো যে যৌথবদ্ধ আন্দোলন গড়ে তোলার কৌশলটা আমাদের এখন কি হওয়া উচিত, এবং আমাদের ট্র্যাক ভুল করলে চলবে না, মানে এখন আমাদের খুব সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে এবং যতটুকু সৌহার্দ্য ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে আন্দোলন করতে গিয়ে সেটাকে মানে টিকিয়ে রাখতে হবে, সেইটার কৌশলটা জানতে চাই। এবং ক্ষমতা এবং ধর্ষণের যে সম্পর্কটা, এই দুটো প্রশ্ন তোমার কাছে। তোমার মাইক্রোফোনটা একটু আনমিউট করেন। বলছিলাম যে আলোচনাটা ঠিক ওখানেই চলে গেছে। এখানে ভাইয়া সুস্মিতা আপু ওনারা আলোচনা করেছেন যে আজকে আন্দোলনের নেতৃত্ব একদমই নেই, এটা কিন্তু সত্য নয়। আন্দোলনে কিন্তু নেতৃত্ব আছে। এখানে বড় একটা ভূমিকা হচ্ছে সেই নেতৃত্বকে জনগণের সামনে নিয়ে যাওয়ার। আমরা কিন্তু দেখি আমাদের মিডিয়ার এখানে যে ভূমিকা, সেই ভূমিকাটা খুবই পরিকল্পিত। তারা কিন্তু জনগণের যে আন্দোলনগুলো গড়ে ওঠে এই আন্দোলনগুলোকে কিন্তু জনগণের সামনে নিয়ে আসে না। যারা জনগণের পক্ষে আন্দোলন করছে তাদেরকে কিন্তু সামনে নিয়ে আসে না। একটা যেমন এই দিক যে আন্দোলনগুলোকে জনগণের সামনে না নিয়ে আসা, সেই জায়গা থেকে মিডিয়া অনেক বেশি জনগণের সামনে অনেককে নেতৃত্ব বানায় শাসক গোষ্ঠীর প্রয়োজনে। আবার পাশাপাশি আরেকটা যে জায়গা, যে অ্যাপলিটিক্যাল জায়গা যে তৈরি হয়েছে, একটা সাংস্কৃতিক অবক্ষয় আমাদের যে সমাজ মননে চলছে। এখানে অনিন্দ ভাইয়া বলছিল যে শিক্ষা ব্যবস্থায় আপনারা দেখেন আজকে যে আন্দোলনে আসলে একটা চরিত্র লাগে, গণ আন্দোলনের নেতৃত্বের একটা চরিত্র লাগে, যার উপর আস্থা করে, যার উপর ভরসা করে মানুষ দাঁড়াতে পারবে। তাহলে সেই চরিত্র নির্মাণের কাজ যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কি শিক্ষা ব্যবস্থা, সেখানে কি আছে, সেখানে কি বড় বড় মানুষের বড় চরিত্রের অনুশীলনগুলো আছে? আজকে অন্যায় দেখে রুখে দাঁড়াবে, তার পরিপূরক সাহিত্য, গল্প, কবিতা এগুলো কি নির্মিত হচ্ছে যেটা দেখে মানুষ আগ্রহী হবে? বরং চারপাশে একটা ভোগবাদিতার সংস্কৃতি, একটা ব্যক্তি স্বার্থপরতার সংস্কৃতি কিন্তু ছড়িয়ে রাখা হয়েছে। একদিকে সঠিক ইতিহাস আমাদের তরুণদের সামনে না তুলে ধরা, আরেকদিকে হচ্ছে নিজে খেয়ে বাঁচো, নিজের আখের গোছাও, এই সংস্কৃতিটা তরুণ সমাজের মাঝে কিন্তু
সুপরিকল্পিতভাবে শাসক গোষ্ঠী ছড়িয়ে দিয়েছে, যার ফলে মানুষ যে দাঁড়াবে সেই দাঁড়ানোর শক্তিটা যেখান থেকে অর্জন করবে সেই শক্তিটা কিন্তু তারা পাচ্ছে না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমরা বিভিন্ন সময় এই দেশের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছি। আমাদের কৌশলটা সবসময় জনগণকে সম্পৃক্ত করে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল ছিল, এখনো সেটা আছে। গণ আন্দোলনের প্রতি মানুষকে টেনে নিয়ে আসার যে চেষ্টা, সেই চেষ্টা আমরা রেখেছি। সেখান থেকেই আমরা আন্দোলনগুলো করছি। আরেকটা বিষয় একটু বলতে চাই, জোটবন্ধ আন্দোলনের ক্ষেত্রে আমাদের যে কৌশলটা হওয়া উচিত, যে আন্দোলনকে মাঝপথে ছেড়ে না দেয়া। আসলে একটা আন্দোলন, এই আন্দোলনটা হচ্ছে একদিকে যেমন এই ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে আন্দোলন, আরেকদিকে কিন্তু সাংস্কৃতিক মনন কাঠামো তৈরি করার আন্দোলন এটা। ফলে এই আন্দোলন শাহবাগে 1 মাস 2 মাসের আন্দোলন নয়, এটা একটা দীর্ঘমেয়াদী আন্দোলন। আমরা দীর্ঘমেয়াদী এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্ল্যান পরিকল্পনা করব এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতি ঘরে ঘরে মানুষের মগজে শাসক শ্রেণী যে চিন্তা ভাবনা ঢুকিয়েছে তার বিরুদ্ধে একটা পাল্টা সংস্কৃতি আমরা দাঁড় করানোর চেষ্টা করছি এবং করব। আমরা বড় মানুষের চরিত্র তাদের সামনে আসলে তুলে ধরতে চাই, আমরা শহীদ রুমিদের সামনে আনতে চাই, আমরা সেই বিদ্যাসাগর, রামমোহন, বেগম রোকেয়া, প্রীতিলতা, সূর্য সেন এদেরকে সামনে আনতে চাই। এদের যে বীরত্ব গাথা, এরা যে দাঁড়িয়েছিল, এই বীরত্ব গাথা আমরা তরুণদের সামনে আনতে চাই এবং আমরা বলতে চাই যে এই দেশটা সবার, এই দেশের এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে যুক্ত হতে হবে। ফলে একদিকে আমরা মাঠের আন্দোলন করছি, আমরা জোটবন্ধ আন্দোলন করছি, পাশাপাশি এই আন্দোলনে আমরা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নেওয়ার চেষ্টা করছি। আরেকটা বিষয় হচ্ছে নারীর সম্মান যদি বলি বা নারী মুক্তির আন্দোলন যদি বলি, এটা কিন্তু কোনো সমাজ বিচ্ছিন্ন আন্দোলন নয়। আপনারা জানেন যে অর্থনৈতিকভাবে যে বৈষম্য সোসাইটিতে আছে, যে পুঁজিবাদী যে রাষ্ট্র সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এইখানে গোড়াটাতেই কিন্তু গলদ আছে। ফলে সেইখান থেকে সংস্কৃতির উপর একটা প্রভাব পড়ছে, শিক্ষা ব্যবস্থায় একটা প্রভাব পড়ছে, এখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে এর একটা প্রভাব আছে এবং অধস্থন করে রাখার বা অধস্থন ভাবার একটা সংস্কৃতি কিন্তু এই অর্থনৈতিক যে বৈষম্যের জায়গা সেখান থেকেই কিন্তু আছে। ফলে পরিবারগুলো ভিকটিম, শিক্ষা প্রতিষ্ঠান ভিকটিম, এখানে আমাদের রাজনৈতিক যদি আমরা বলি রাজনীতিটা এখানে ভিকটিম হয়ে আছে। এখান থেকে এটাকে রক্ষা করতে হলে সমাজ পরিবর্তনের যে সংগ্রাম, সেই সংগ্রামে আসলে আমাদের আরো ঐক্যবদ্ধ হয়ে জনগণকে এই আন্দোলনে সম্পৃক্ত করার মধ্য দিয়ে নারী মুক্তির প্রশ্নটা সমাজ মুক্তির, যদি বলি যে শোষণ মুক্তির প্রশ্নের সাথে নারী মুক্তির প্রশ্নটা জড়িয়ে আছে। নারী মুক্তির যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কখনোই পাল্টাবে না যদি নারীকে আমি আমার সহযোদ্ধা ভাবতে না পারি, নারীকে যদি আমি সত্যিকার অর্থে একটা মানুষ ভাবতে না পারি, আমি যদি নারীকে দুর্বল ভাবি এবং নারীকে ঘরের বস্তু, ভোগ্যপণ্য হিসেবে ভাবি, নারীকে যদি আমি আমার সম্পত্তি ভাবি, তাহলে সেই নারীকে কখনোই আমি মাথা উঁচু করে দাঁড়াতে শিখাতে পারবো না। এটা আমার পরিবার থেকেও না, শিক্ষা প্রতিষ্ঠানেও না। ফলে এইটার যে গোড়া, সেই গোড়ার পরিবর্তনটা দরকার। আরেকটা যে প্রশ্ন এসেছিল যে ক্ষমতা, আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশে, বিশেষ করে একটা যুদ্ধ পরিস্থিতিতে আমরা সবসময় দেখেছি যে নারী এবং শিশুর উপরে সবচেয়ে বেশি আক্রমণ হয়। কিন্তু আমরা এখন দেখছি আমাদের দেশে হয়তো ঠিক যুদ্ধ পরিস্থিতি নেই, কিন্তু আমাদের দেশে একটা যুদ্ধ ভাব আছে। সেটা হচ্ছে যে আমাদের যে সরকার ক্ষমতায় আছে, তাদের সাথে কিন্তু আমরা এই জিনিসটা মানে এই যুদ্ধের জায়গা, জনগণ কিন্তু সেই বিরোধটা ফিল করছে, সেই জায়গা থেকেই করছে। আমরা যুদ্ধে আছি, এখন সরকারের বিরুদ্ধে যুদ্ধে আছে। নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষ এটা মনে করে যে আজকে সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, এটা কোনো মানুষকে স্বস্তি দিচ্ছে না। আপনারা দেখেন যে আপনি বাজারে আজকে আগুন, আজকে ঘরে ঘরে আগুন, নারীদের নিরাপত্তা নেই। আজকে মানুষ, নারী পুরুষ নির্বিশেষে কারোই নিরাপত্তা নেই। কেউ প্রশ্রয় মারা যাচ্ছে, কেউ কথা বলার জন্য জেলে যাচ্ছে, কেউ ঘর থেকে বেরিয়ে ধর্ষণের শিকার হচ্ছে, গ্যাংরেপের শিকার হচ্ছে। এইভাবে তো আসলে একটা দেশ চলতে পারে না। এবং এই দেশ যে চলতে পারে না, এটার জন্য যে আমরা আন্দোলন করতে যাচ্ছি, এবং এই দেশটা যে চলছে আসলে কিসের ভিত্তিতে চলছে? কিন্তু এখানে একদল গুন্ডা বাহিনী এখানে তারা তৈরি করেছে তাদের গদিকে টিকিয়ে রাখার জন্য, তারা ক্ষমতায় থাকার জন্য। এবং এই ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আজকে পুলিশ বাহিনী বলি, ছাত্রলীগ, যুবলীগকে গত 15 বছরে তারা যে ক্ষমতা
আর পাহাড়ে তারা তুলেছে, এদেরকে যে পরিমাণ সাহস তারা দিয়েছে, আজকে বাজারে সিন্ডিকেটকে তারা যে সাহস দিয়েছে, মানে আজকে সরকার চালাচ্ছে ব্যবসায়ীরা, আজকে সরকারকে চালাচ্ছে গুন্ডারা, আজকে সরকারকে চালাচ্ছে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা। কিভাবে তারা এত সাহস পায়? সাহস পায় কারণ শেখ হাসিনা জানে, সরকার জানে যে তার গদিতে টান পড়েছে, জনগণ তার উপর বিক্ষুব্ধ হয়েছে। আজকে তার এই শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে হলে, তার এই স্বৈর শাসন যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে জনগণকে সব দিক থেকে দমন করতে হবে। এর জন্যই আমরা দেখি যে এর পাল্টা যখন তরুণ সমাজ জেগে ওঠে, তারা যখন ফেসবুকের মধ্যে দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আন্দোলন গড়ে তোলে, স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন জায়গায় আন্দোলনে নামে, তখন মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড থেকে ঘোষণা আসে যে ফেসবুকে সরকার বিরোধী কোনো শেয়ার করা যাবে না। সরকার যদি অধ্যাদেশ জারি হয়, অধ্যাদেশ জারি করেছে, সরকার যদি এতটুকু ফেয়ার থাকতো তাহলে সরকারের এই ভয় পাওয়ার কোনো কারণই ছিল না। এবং সরকার সবসময় তরুণদেরকে ভয় পায়, সরকাররা শহীদ রুমির উত্তরসূরিদেরকে ভয় পায়, সরকাররা প্রীতিলতার উত্তরসূরিকে ভয় পায়। এর জন্যই সরকার তাদের যে ইতিহাস, সেই ইতিহাসকেই পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে ছাত্র সমাজের একটা মনন কাঠামো তারা এই পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে তৈরি করে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা বোর্ডের বইয়ে পিছনে থাকে যে শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। তার মানে তারা ধরেই নিয়েছে বাংলাদেশটা সবসময় শেখ হাসিনা সরকারই শাসন করবে, এর বাইরে কোনো জনপ্রতিনিধি জনগণের সরকার ক্ষমতায় আসতে পারবে না। এই যে তাদের এই যে সুপরিকল্পিত ভাবে পাঠ্যপুস্তকে যখন তারা এটা ঢুকিয়ে দেয়, তারা জানে যে শিশুকাল থেকে যদি একটা মনন কাঠামো তৈরি করা যায়, শিশুকাল থেকে যদি ইতিহাসকে বিকৃত করে তাদের সামনে উপস্থাপন করা যায়, তাহলে শুরুতেই তাদের মেরুদণ্ডটাকে আমরা সোজা হতে দিলাম না, মেরুদণ্ডটাকে কিছুটা বাঁকা রাখলাম। ফলে সেইখানেই তারা প্রথমত হাত দিয়েছে। আপনারা দেখবেন যে একে তো শিক্ষা ব্যবস্থা সবার দোরগোড়ায় নেই, সেটা দিন দিন এত ব্যয় বৃদ্ধি হচ্ছে যে মানুষ যেতে পারছে না। আর যারাও যেতে পারছে, যে শিক্ষাটা দেওয়া হচ্ছে সেই শিক্ষায় প্রকৃত অর্থে একজন মানুষ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করে একটা গান কবিতা লিখতে পারে, ঘরে হোক বাইরে হোক, সে যেখানেই অন্যায় দেখে সে দাঁড়াতে পারে, এই মনন কাঠামোটা তাকে তৈরি হতে দিচ্ছে না পরিকল্পিত ভাবে। ফলে সেই জায়গা থেকেই আমরা মনে করি যে একটা টোটাল যে সামাজিক সাংস্কৃতিক যে আন্দোলন, সেই আন্দোলনের ব্যতি রেখে এইখানে সত্যিকার অর্থে এই দেশটাকে আসলে রক্ষা করা সম্ভব না, শাসক গোষ্ঠীর কেউ পরিবর্তন করা সম্ভব না। ফলে মানুষকে সেই বড় মানুষের মনীষীদের জীবনী চর্চা করতে হবে। এর বাইরে আসলে আমরা সাহস পাবো কোথায়? গাড়ি কখনো তেল ছাড়া চলে না, ফলে সেই তেলটা গাড়িতে কিন্তু দিতে হবে। সেই তেলের আয়োজন আমাদের সরকার রাখেনি। আমরা আজকে যারা জোটবন্ধ আন্দোলন করছি, আমরা যারা আজকে মাঠে আছি সংগঠকরা, আপনারা জানেন একদিকে আমরা আন্দোলন করি, আরেকদিকে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই বড় মানুষের চরিত্র তাদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং গণ আন্দোলনের নেতৃত্ব এই চরিত্র চর্চার মধ্য দিয়েই আসবে, এটা আমরা বিশ্বাস করি। এবং মিডিয়া যাদেরকে নেতা বানায়, আমরা মনে করি যে এই মিডিয়া হচ্ছে শাসক গোষ্ঠীর। এই মিডিয়া আমাদের প্রচার নিয়ে যাবে না। আমাদের প্রত্যেকটা কর্মীকে দিনরাত পরিশ্রম করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা সেই চেষ্টা করছি এবং আন্দোলন আমরা গড়ে তুলতে পারবো এবং সমাজ পরিবর্তনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। এবং এই বিপ্লবের মধ্য দিয়েই নারীর যে মুক্তি সত্যিকার অর্থে এটা ঘটবে। এটা রাশিয়ায় ঘটেছে। রাশিয়ার গল্প যদি আমরা জানি, রবীন্দ্রনাথ জসীমউদ্দিন তারা বই লিখেছে, আমরা বলবো যে বই পড়ার জন্য। এটা চীনে ঘটেছে। মানুষকে মানুষের মতো মর্যাদা দিলেই সত্যিকার অর্থে সমস্ত শোষণ বৈষম্য থেকে মুক্ত হওয়া যায়। ফলে সেই সংগ্রামটাই আমাদের করতে হবে ঘরে বাইরে। সেই সংগ্রামে আমরা আছি, সবাইকে আমরা সেই সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান রাখি এবং শত্রু এবং মিত্রকে চেনার জন্য আমরা মনে করি যে সমস্ত আন্দোলনের দিকে দৃষ্টি রাখা দরকার। কারা কি করছে এটা সুনির্দিষ্টভাবে জনগণকে আসলে খুঁজে নিতে হবে, কারণ শাসক গোষ্ঠী তাদের সামনে একটা ভুল জিনিসকে দাঁড় করিয়ে রেখেছে। এটা জনগণের নিজ উদ্যোগে এবং আমাদের চেষ্টায় আমরা মনে করি যে সেই কাজ, যে অসত্য কাজ আমরা ভেঙে দিতে পারবো। সেই আহ্বান রাখি জনগণের প্রতি এবং আমরাও সেই আন্দোলনটা এগিয়ে নিয়ে যাব আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে। ধন্যবাদ সাইমা, অসাধারণ বলেছ। মানে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার কথা। মানে এইভাবেই যদি হতো সবকিছু তোমার স্বপ্নের মতো, তোমার কথা মতো সব যে মানে এরকম হতো, তাহলে আমাদের মনে হয় আর কোনো চিন্তা ছিল না। মানে শেষ করব, বারবারও বলছি শেষ করব, তারপরও শেষ হচ্ছে না, কারণ কথাগুলো ভালো লাগছে। কথাগুলো শুনতে মনে হচ্ছে যে আরো অনেকগুলো পর্ব করা উচিত, আরো অনেকবার শোনা উচিত তোমাদের কথা।
মানে তোমাদের কথাই আসলে শোনা উচিত। মোনা, শেষ করি তোমাকে দিয়েই। আহ সুস্মিতাও হয়তো 1-2 লাইন যোগ করতে পারো না। সুস্মিতা অবশ্য এই ব্যাপারে কথা বলে ফেলেছে, সুস্মিতা, যৌথবদ্ধ আন্দোলন নিয়ে। তো আহ আমরা আসলে এখন মানে আমাদের আন্দোলনটাকে এখন যে অবস্থায় আছে এটাকে জিইয়ে রাখতে, মানে এই যে ও একই প্রশ্ন, সেটা আমি র্যাপ আপ করছি এখন, যে ট্র্যাক ভুল করা যাবে না, আমাদেরকে একটা সাংস্কৃতিক বিপ্লবের দিকে যেতে হবে। সেটা কি করে সম্ভব, কি মনে করো, কৌশলটা কি হতে পারে? জি, আহ, সাইমা আপু, তোমাকে শোনা যাচ্ছে না। জি, শোনা যাচ্ছে? হ্যাঁ। জি, একই প্রশ্ন, যেহেতু সাইমা আপু, সুস্মিতা আপু প্রায় পুরোটাই বলেছেন। এর পাশাপাশি আমি একটু একটু যুক্ত করতে চাই, খুব বেশি না। সেটা হচ্ছে একে তো হচ্ছে যে অবস্থানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের একদম পাঠ্যপুস্তক থেকে শুরু করে আমাদের মানে একদম সোশ্যাল এবং কালচারাল একটা বড় পরিবর্তন আনা প্রয়োজন। এবং এর পাশাপাশি যদি আমরা ধর্ষণটাকেই বলি কিংবা নির্যাতন, এই নারী নিপীড়নকে কেন্দ্র করে বলতে চাই, তাহলে আমাদের যে কিছু বিশেষ জায়গা আছে যেক্ষেত্রে মানে এই যে নারী নির্যাতন কিংবা ধর্ষণ প্রতিরোধে তো আসলে নারীর ভূমিকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন সে, যেহেতু এই নিপীড়নের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ফলে এই নিপীড়নের শিকার হওয়ার পরে তার অবস্থানটা কি আমরা দেখবো, যে নিপীড়ন গুলোর পরে নারীর সে হচ্ছে গিয়ে তার সে আসলে বলতেই পারে না। এই যে তার বলার জায়গাগুলো নাই, নাই হয়ে যাওয়া, সেই জায়গাগুলোতে আমাদের হয়তো বা আমাদের একটু বেশি মনোযোগ দেওয়া উচিত। আমাদের যে আমরা জানি যে 109 হচ্ছে শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমনের জন্য হচ্ছে একটা বিশেষ হেল্পলাইন নাম্বার বা হটলাইন নাম্বার। ফলে একজন নারী সে বিচার সালিশে কিংবা সামাজিক ভাবে যখন সে প্রতিবাদটা করতে চায়, তাকে হয়তো বা করতে দেওয়া হয় না। কিন্তু শুধুমাত্র একটা ফোন কল ডায়ালের মধ্য দিয়েই সে যদি একটা মামলা দায়ের করতে পারে, এই মানে এই যে একটা ছোট বিষয়, যে একটা শুধুমাত্র ডায়াল করা, এই যে এটা তার জানা, প্রান্তিক পর্যায়ে কিংবা আমরা শহরেও দেখবো এই যে ছোট্ট একটা তথ্য, সেটা কিন্তু আসলে জানে না। কিংবা একজন নারী যখন নানান ভাবে নিপীড়নের শিকার হয়, তখন আসলে তার নিজের মানে তার পরিবার, তার সমাজ, সকল জায়গা থেকে সে আসলে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে ভয়, সেটা সেই জায়গা থেকে আসলে একজন নারী সে বলে উঠতে পারে না। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই আমাদের যে সাপোর্ট সেন্টার গুলো প্রয়োজন, আমাদের আইনি সহায়তার জন্য যে লিগেল এইড কার্যালয়গুলোকে সক্রিয় করা প্রয়োজন। এই যে এগুলো শুনতে যদিও খুব ছোট বিষয় মনে হয়, কিন্তু এই যে একজন নারীকে তার বলার যে ভাষা তৈরি করে দেওয়ার জায়গা, তার যে ভাষা মানে বলার যে শক্তিটুকু প্রয়োজন, এই শক্তিটুকুর জন্য আসলে আমাদের এই ব্যবস্থাগুলোকে কার্যকর করা অনেক বেশি প্রয়োজন। ফলে সেই দিক থেকে প্রত্যেকটি জেলায়, শুধুমাত্র বিভাগীয় শহর নয়, প্রত্যেকটি জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার এবং লিগ্যাল এইড কার্যালয়গুলোকে অনেক বেশি সক্রিয় এবং কার্যকর করে তুলতে হবে, যাতে করে একজন ভিকটিম যে সে তার মানসিক শক্তি নিয়ে দাঁড়াতে পারে এবং তার সাথে তার আইনি আইনি পদক্ষেপটা সে নিতে পারে। এবং এবং 109 কে ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে আমরা যেন হচ্ছে এই মানে আমরা অন্তত একজন নারী যেন তার প্রথম জায়গা, যেটা যে প্রতিবাদ করতে পারা, একটা মামলা দায়ের করা, অন্তত সেই জায়গাটাতে যেন যেতে পারে। এবং এর সাথে আমাদের একটু আগে আপু বললো, আমাদের যে শিক্ষাগত যে পরিবর্তনটা প্রয়োজন, আমাদের চিন্তার যে বিকাশটা প্রয়োজন, আমাদের শুধুমাত্র এটা তো সামাজিক দিক দিয়ে, আমাদের সাংস্কৃতিক ভাবে আমাদের যে মানে একটা বিশেষ উৎকর্ষতা প্রয়োজন। একজন নারীকে আমি আসলে আমার বন্ধু, সে আমার দিকে কিভাবে তাকাবে, কিংবা একজন মানুষের, একজন নারী যখন তার সামনে দিয়ে যাবে, সে কি আসলে নারীকে কিভাবে সে দেখবে, এর যে একটা কাঠামোগত প্রয়োজন, মানে সংস্কার প্রয়োজন, সেদিকে আসলে রাষ্ট্রের অনেক বেশি মনোযোগ আশা করতে, এবং রাষ্ট্রের অনেক বেশি মনোযোগ দেওয়া এখন উচিত। এই জায়গাগুলোর বাইরে এই জায়গাগুলোর বাইরে আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র মানে শিক্ষা এবং হচ্ছে গিয়ে সাংস্কৃতিক বিকাশের সাংস্কৃতিক বিকাশের পরেও আমরা এখনো পর্যন্ত আমাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে যে অবস্থানের মধ্যে আছি, যে আহ একজন পুরুষ চাইলেই যে কোনো কিছু করতে পারে, একজন নারীর পক্ষে সেটা সম্ভব নয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো আমাদের আহ, মানে একটু পরিমার্জন করা আসলে প্রয়োজন।
এবং এর পাশাপাশি একটু আগে আপু যে বললেন, যে আপনি একটু আগে বললেন যে এদিকে জনগণের সাধারণ মানুষের অনেক বেশি যুক্ততা আছে, এবং এর পাশাপাশি আমাদের কিছু সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, যারা এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক দিশা যে প্রয়োজন সে দিশার কাজটা করছে। ফলে সেই দিক থেকে আমাদের যে সংগঠনগুলো আছে, সংগঠনগুলোর স্বাভাবিকভাবে বেসিক কিছু ক্যারেক্টার থাকে, এবং এই ক্যারেক্টার গুলোর মধ্যে আমাদের একটা বড় প্রতিবন্ধকতা যেটা, যে গণ আন্দোলন গুলোর মধ্যে আমাদের নিজস্ব কিছু সংকীর্ণতা কারণে আমরা এই গণ আন্দোলন গুলোর মধ্যে মানে নিজেরাই অনেক ধরনের বাধার তৈরি করি। ফলে আমার কাছে মনে হয় যে এই যে একটা আন্দোলন তৈরি হয়েছে, এবং এটা আসলে ঠিক ওই যে আপনিও যেটা বলছিলেন যে অনেক বছর পরে এইরকম একটা আন্দোলন যেখানে এত সম্পৃক্ততা, একটা মানে গণ মুভমেন্ট যেটা বলে, একটা গণ মাস মুভমেন্ট আকারে তৈরি হয়েছে, সেখানে এখন এই আন্দোলনটাকে মাঝখানে যেন কোনোভাবেই থেমে না যায়, এবং আলটিমেটলি এটার যেই ব্যাপক পরিবর্তনের কথা আমরা বলছি, যেই শিক্ষার পরিবর্তনের কথা বলছি, যে সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি, এটা একটা বড় লড়াই, এটা একটা দীর্ঘমেয়াদী লড়াই। সেই লড়াইয়ে যেন কোনোভাবেই কোনো ধরনের বাধা তৈরি না হয়, সেই মনোযোগটা আসলে নানান ছাত্র সংগঠন যারা আছে কিংবা এদিকে যে সংগঠনগুলো কাজ করছে তাদের দেয়া প্রয়োজন। এবং এই যে একটা আন্দোলনকে মানুষের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছানো, এবং প্রত্যেকটি এই মানে একদম প্রান্তিক মানুষটিকেও সংযুক্ত করার জন্য আমাদের যেই খুব ক্ষুদ্র তুচ্ছ কিছু সংকীর্ণতা বোধ আছে, এই সংকীর্ণতা গুলো থেকে উঠে এসে এই আন্দোলনটাকে একটা বড় গতিপথ, একটা বড় গতি মুখ দেয়া খুবই সম্ভব আমাদের এই সময়। ফলে সেদিক থেকে সকলের কাছে আহ্বান থাকবে যে আমরা আমাদের সংকীর্ণতা গুলোকে পরিত্যাগ করে আমরা যেই লক্ষ্যের কথা বলছি, যে অভিষ্ট পরিবর্তনের কথা বলছি, যেই সমাজের কথা বলছি যেখানে আমরা প্রত্যেকটা মানুষ মানে সমান তালে, প্রত্যেকটি মানুষ সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে সমাজের কথা বলছি, সেই সমাজ প্রতিষ্ঠার দিকে আমরা সবাই জোটবদ্ধভাবে এগিয়ে যাব বলেই আশা রাখছি। ধন্যবাদ মুনা। আমাদের সুস্মিতা হারিয়ে গেছে, ইন্টারনেট মনে হয় প্রবলেম হচ্ছে। এইখানে আজকে শেষ করতে চাই। চমৎকার কথা বলেছো, অনেকগুলো বিষয় উঠে এসেছে তোমাদের আজকের আলোচনা থেকে। মানে আমরা কিভাবে আন্দোলনটাকে যৌথবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে আমরা মানে পথ ভুল না করি বিগত দিনগুলোর মতো। এবং তুমি চমৎকার করে বলছো, সায়মাও বলেছে, ঋদ্ধও বলে গেছে, ইভেন সুস্মিতাও বলেছে যে শিক্ষা ব্যবস্থার আসলে যে অবনতি ঘটেছে সেইখানে আমাদের মানে বড় আকারে কাজ করতে, এবং যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে বিদ্যমান তার সবাই মিলেই আসলে কাজটা করতে হবে। এবং আমি জানি না সরকার সেখানে কতটুকু কাজ করতে দেবে, কিন্তু কাজটা হওয়া উচিত, না হলে এই দেশের সামনে বড় মানে ভালো কোনো ভবিষ্যৎ থাকছে না। এবং তুমি যে চমৎকার একটা শব্দ বলেছো, বড় গতিপথের সন্ধান দিতে পারবে না না হলে। এবং আরেকটা তুমি বিষয় তুলে এনেছো যে সাপোর্ট সেন্টার, ভিকটিম সাপোর্ট সেন্টার, এটা আসলে মানে আমার অনেক দিনের স্বপ্ন, মানে আমার ব্যক্তিগতভাবে, সেটা যারা আমার সাথে আছে তারা জানে। মানে গত 10-11 বছর ধরে আমি এরকম একটা সাপোর্ট সেন্টারের কথা বলছি। আমাদের দেশে কিন্তু প্রচুর ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, কিন্তু সেইগুলোকে আসলে কার্যকর করে তুলতে হবে, এবং সেইখানে গিয়ে যাতে একজন মেয়ে মানে আসলেই সাপোর্টটা পায় সেটা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র সাপোর্ট সেন্টার খুলে বসলেই হবে না, সেটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, কি বললে? না, বললাম যে শুধুমাত্র স্থাপনই নয়, না না, স্থাপনা এবং এগুলোকে কার্যকর করা, এবং যেটা আমরা বলি যে একটা মেয়ে ঘর থেকে বের হয়ে আসবে, সে কথাগুলো বলবে, তার পাশে যদি কেউ না দাঁড়ায়, তার কাঁধে যদি হাতটা না রাখে, তাহলে তো সে শক্তিটুকু পাবে না। সেই শক্তিটুকু তাকে আমাদের দিতে হবে। পাশাপাশি আমাদের যে আন্দোলন, সেটা আন্দোলন অব্যাহত থাকতে হবে, নানাভাবে সেটা থাকবে। সেটা যে সবসময় রাজপথে থাকবে তা নয়, আন্দোলনটা নানামুখী হতে হবে, অব্যাহত থাকবে। সেই রকম একটা আশা করছি যে ভবিষ্যতে আমরা একটা ভালো কিছু দেখব। ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য, সময় দেওয়ার জন্য। যদিও ভেবেছিলাম 1 ঘন্টায় শেষ করব, কিন্তু 1.25 ঘন্টা হয়ে গেছে। তো ধন্যবাদ, আমরা এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।